আমরা সীমার বইটা আমি অলরেডি অনেক কিছু কভার করেছি গত ক্লাসে, তারপরে কুইকলি একটু বলি। এটা চ্যাপ্টার 2টা ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 1 হচ্ছে থিওরি অলরেডি হয়ে গেছে, এটা হচ্ছে অ্যাকাউন্টিং, এটা আমরা বলছি কি অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট, মানে মূলত ইনভেস্টমেন্ট নিয়ে কথা। দিস চ্যাপ্টার ইন্ট্রোডিউস হচ্ছে যে সিম্পল ইনভেস্টমেন্ট মানে আপনি একটা কোম্পানির শেয়ার আপনি কিনবেন, হয়তো 2% কিনলেন, 7% কিনলেন, 10% কিনলেন, এটাকে বলা হয় সিম্পল ইনভেস্টমেন্ট। তো এটা তো হয় আপনার বিভিন্ন কোম্পানি, এবং এই সিম্পল ইনভেস্টমেন্টের যদি জার্নাল আপনার পরীক্ষা আসে, কখনো বলে যে সিম্পল ইনভেস্টমেন্টের জার্নাল দিবেন, সো আমাকে কেউ যে হেল্প করবেন বলেন তো, যারা অ্যাকাউন্টিং কিছুটা বুঝেন, বলেন তো এটা কি এন্ট্রি হইতে পারে, অ্যাকাউন্টিং এন্ট্রিটা কি হইতে পারে বলেন। সিম্পল ইনভেস্টমেন্টের অ্যাকাউন্টিং এন্ট্রি কি হবে, মানে আপনাদের পরীক্ষার একবারে আজকে কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, সো দ্যাট আপনারা কখনোই এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। মানে পরীক্ষার মানে যে ধরনের ছোট অঙ্কগুলো যেরকম আসবে, সেটা আমি সরাসরি থিওরি পড়তে পড়তে এখন অঙ্ক করে যাব। বলেন কি অ্যাকাউন্টিং এন্ট্রিটা কি হবে সিম্পল ইনভেস্টমেন্টের, কেউ একজন বলেন তো। ইনভেস্টমেন্ট ডেবিট হবে, ব্যাংক বা ক্যাশ ক্রেডিট হবে। হ্যাঁ, তা আসলে ক্যাশ বা ব্যাংক ডেবিট না ক্রেডিট হবে। এটা হবে হচ্ছে আপনি লিখবেন ইনভেস্টমেন্ট ইন, যে কোম্পানির নাম থাকবে ওটা অবশ্যই দিতে হবে, কারণ একাধিক ইনভেস্টমেন্ট হয় তো। সো যদি ধরেন ইনভেস্টমেন্ট ইন লেটস সে XYZ লিমিটেড যদি একটা হয়, যে XYZ লিমিটেড কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করলেন, তাহলে XYZ লিমিটেড হবে ডেবিট, আর ক্রেডিট হবে কোনটা, XYZ ডেবিট হবে, আর ক্রেডিট হবে হচ্ছে ব্যাংক বা ক্যাশ, যেটা অলরেডি বলছেন। সো দিস ইজ আপনার নর্মালি ব্যাংক, সরি কালার টালার চেঞ্জ হয়ে গেল, এটা ওই পিডিএফ বইয়ে কাজ করলে এরকম সমস্যা, তো অসুবিধা নেই, আমরা এটাতে জাস্ট আলাপ করে যাচ্ছি, তো কোনো সমস্যা হওয়ার কথা না, আপনার বুঝলেই হলো। পিডিএফ বইকে আমি আপনাদের জন্য একটু ইয়ে করে ওয়ার্ডে কনভার্ট করে নিচ্ছি, সো দ্যাট আমরা এটাতে লিখতে পারি নোট আকারে, আপনারা যাতে দেখতে পারেন। তো এইটা আমরা দেখলাম যে ইনভেস্টমেন্ট ইন যে কোনো কোম্পানি, সেই কোম্পানির নাম এবং ব্যাংক ক্রেডিট হবে। আচ্ছা, এখন এইটা নিয়ে আমাদের কোনো ডাউট আছে কিনা, কারোর কোনো সন্দেহ আছে কিনা যে না স্যার বুঝতে পারছি না, যে ইনভেস্টমেন্ট যে কোম্পানি হবে সেই কোম্পানির নাম, এখানে যে কোম্পানি হবে ইনভেস্টমেন্ট ইন XYZ কোম্পানি, স্কোয়ার ফার্মা, স্কোয়ার টেক্সটাইল, ব্রিটিশ আমেরিকান টোবাকো, যেটা হবে সেই কোম্পানির নাম, আর ক্রেডিট হবে হচ্ছে ব্যাংক, এটা হবে ডেবিট, DR ডেবিট হবে, ঠিক আছে, আর এটা হবে ক্রেডিট। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই, ঠিক আছে। অনেক কোম্পানিতে শেয়ারে প্রচুর ইনভেস্টমেন্ট থাকে, পোর্টফোলিও হেভি থাকে, তখন কি তার একটা জার্নালে এন্ট্রি। আচ্ছা, হ্যাঁ, এখানে একটা ভালো কোশ্চেন করছেন। যখন এন্ট্রি হয় তখন সবগুলো কোম্পানির নাম আলাদা আলাদা থাকে, ঠিক আছে। যখন এন্ট্রি হয় মানে জার্নাল এন্ট্রি, তখন সবগুলো কোম্পানিরই আলাদা আলাদা হয়, কারণ একটা তো একবারে কেনা হয় না, প্রতিদিনই বিভিন্ন সময় কেনা হয়, সো এইটা তখন আলাদা আলাদাই হয়। কিন্তু যখন হচ্ছে আপনার বছর শেষে একবারে আপনি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রিফ্লেকশন দেখান, তখন যেটা হয়, তখন হচ্ছে যে আপনার ওই টোটাল ইনভেস্টমেন্ট গুলো একসাথে হয়, কিন্তু নোটটা মানে ব্যালেন্স শিটের ফেসে আপনার হচ্ছে সবগুলো ইনভেস্টমেন্ট একসাথে যোগ হয়ে আসে, এবং পোর্টফোলিওটা কিন্তু আমি রিয়েল কোম্পানি, আমি যেসব কোম্পানিতে অডিট করেছি, দু একটা কোম্পানির নাম ঢেকে দিয়ে আমি রিয়েল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনাদের দেখাবো যে কনসলিডেশন কেমন হয়। মানে একটা হচ্ছে বই থেকে এক্সাম্পল পড়াচ্ছি, আর আমি একদম পিওর প্র্যাকটিক্যাল আপনার কনসলিডেশন অ্যাসোসিয়েট কোম্পানিতে কিভাবে ইনভেস্টমেন্ট হয়, কিভাবে দেখা, এটা আমি একদম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমার যেসব কোম্পানি অডিট করি তার ভিতর দু একটা কোম্পানি আপনাদেরকে দিয়ে দিব, এটা ডোন্ট ওয়ারি। তো নর্মালি আপনার অ্যান্সারটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট যখন যেটা হয়, অ্যাকাউন্টিং এন্ট্রিটা ডিফারেন্ট সময় হয়, এবং তখন ওই একটা এন্ট্রি লেটস আজকে 5 লাখ টাকা শেয়ার কিনলেন স্কোয়ার ফার্মা, তাহলে হবে ইনভেস্টমেন্ট ইন স্কোয়ার ফার্মা লিমিটেড বা স্কোয়ার ফার্মা হচ্ছে 5 লাখ টাকা, ব্যাংক ক্রেডিট 5 লাখ টাকা, এটা গেল হচ্ছে যে এন্ট্রি। এখন এরকম সারা বছর হয়তো আপনি মানে কয়েকশো শেয়ার কিনেছেন বিভিন্ন কোম্পানির, আর তখন ব্যালেন্স শিটের ফেসে আসলে সবগুলো একসাথে যায়। সো দিস ইজ দ্য অ্যান্সার। এখন আমাকে বলেন তো, তাহলে এই সিম্পল ইনভেস্টমেন্ট আর এইটার ভিতর ডিফারেন্স কি? এখন যেটা দেখাচ্ছি ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট, আগের দিন বলেছিলাম, বলেন তো দেখি কেউ কারোর মনে আছে কিনা, বলেন তো এটা কি হবে, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটেড ডিফারেন্সটা কি, কেউ বলতে পারবেন? আর ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েট হলো ওই আপনার 20% এর বেশি শেয়ার হলে এটা আমরা অ্যাসোসিয়েট হিসেবে ধরতে পারবো।
তখন অ্যাকাউন্ট আর যেটা হলো গ্রুপ, হ্যালো জি বলেন প্লিজ। হ্যাঁ, আর যেটা হলো আমরা সাবসিডিয়ারি, সেখানে আমাদের 50 উপরে আমাদের শেয়ার থাকতে হবে। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন একটা অঙ্ক যেটা ধরেন পরীক্ষায় আসার খুবই চান্স, এই একটা সিম্পল অঙ্ক, বাট পরীক্ষা ধরেন যে এসে গেছে, এই ধরনের অঙ্ক আসবে। আমি একটা এক্সাম্পল আমরা করি, যেহেতু আমাদের ক্লাসটা ফিজিক্যালি হচ্ছে না, বাট ফিজিক্যাল ক্লাসে বোর্ডে যেভাবে লিখতাম আমি সেভাবেই চেষ্টা করছি। আমি বিশ্বাস করি যে আপনাদের অসুবিধা হবে না বুঝতে, ফিজিক্যাল ক্লাসের মতোই একই রকম বুঝতে পারবেন। আমি একটা এক্সেল শিট ওপেন হয়েছে এখন। জি স্যার। জি স্যার। কস্ট মেথড খেয়াল করেন, একটু সময় লাগবে, হয়তো আমরা স্লো যাবো একটু, বাট কারণ পরীক্ষা আসবে তো এই ধরনের অঙ্ক, আপনাদের কোনোভাবে তাড়াহুড়ো করা যাবে না। ক্লাসের ব্যাপারে আজকে যেমন আমাদের শিডিউল ক্লাসের আমি গতকাল ক্লাসে নিতে পারি নাই, তো আজকে নিলাম যেহেতু, তার মানে অন্য দিনও কিন্তু বুধ বৃহস্পতি 2 দিনে আমরা নিতে পারি, তার মানে সপ্তাহে আমি চাইলে ক্লাস বাড়াইতে পারি, এটা কোনো সমস্যা না। বুঝা গেল? এক্সেলে কাজ করতেছি তো, যদি কোনো স্পেলিং মিস্টেক হয় এটা নিয়ে ধরেন না, পরে আমি এটা দেওয়ার সময় প্রয়োজনে স্পেলিং চেক করে দেবো। এখন অঙ্কটার দিকে কনসেন্ট্রেশন করি। তাহলে ধরেন এটা হচ্ছে দুইটা মেথড বললাম। আমার কি মেথড বললাম হচ্ছে আপনার ইকুইটি মেথড আর কস্ট মেথড। কস্ট মেথড হচ্ছে ওই যে থিওরি একটু আগে পড়াচ্ছিলাম, আপনি খেয়াল করেন, এই থিওরির যে পার্টটা আমি একটু আগে দেখাচ্ছিলাম না আপনাদেরকে, এইখানে দেখেন এই যে সিম্পল ইনভেস্টমেন্ট মানেই হচ্ছে কস্ট মেথড। এই সিম্পল ইনভেস্টমেন্ট দেখাচ্ছিলাম, দিস ইজ ইয়োর কস্ট মেথড। তাহলে এখানে আমি অঙ্কে করার জন্য বললাম, তো দেখেন কস্ট মেথড আর ইকুইটি মেথড চেঞ্জ পাবো। প্রথম হচ্ছে আমরা ধরলাম যে পারচেজ অফ শেয়ার বা বাই শেয়ার, মানে পারচেজ অফ শেয়ার। আচ্ছা, তো ধরেন আমি তর্কের খাতিরে ধরে নেই একটা, এর একটু ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে আপনাদের। সেটা হচ্ছে যে আমি ধরে নেই যে একটা কোম্পানি, সেই কোম্পানিতে লেটস সে আমি লিখলাম হচ্ছে XYZ কোম্পানি, তার হচ্ছে টোটাল আউটস্ট্যান্ডিং XYZ লিমিটেড একটা কোম্পানি, তার আউটস্ট্যান্ডিং শেয়ার আছে। আউটস্ট্যান্ডিং শেয়ার মানে কি বলেন তো? পেইড আপ শেয়ার, ইস্যু পেইড আপ সাবস্ক্রাইব। হ্যাঁ, মানে এটাই হচ্ছে তার পেইড আপ শেয়ার। হ্যাঁ, তো তার টোটাল শেয়ার আছে 1 লাখ শেয়ারস এট দ্য রেট অফ লেটস সে টাকা বিডিটি 10। আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করে দিচ্ছি সো দ্যাট আপনারা এটা আর কখনো ভুল হবে না। 10 টাকা করে একটা আপনি শেয়ার কিনলেন, এটা হচ্ছে আপনার মেইন ফ্যাক্ট। এখন আমি কি বলেছিলাম, কস্ট মেথডের একটা ফর্মুলা হচ্ছে 0% থেকে, মানে 0% থেকে কত পার্সেন্ট পর্যন্ত বলছিলাম? 20% নর্মালি। তো এখানে আপনার কি হবে, আপনার 0% থেকে আপনার হচ্ছে 20% পর্যন্ত হবে কস্ট মেথডে আমরা ফলো করব। সো আপ টু 20% হবে কস্ট মেথড। তো এখন তর্কের খাতিরে ধরে নেন যে এই XY আপনার আপনি হচ্ছে আপনি অ্যাকাউন্টসটা করতেছেন, আপনার কোম্পানির নাম লেটস সে PQR। হ্যাঁ, আপনি একটা লিমিটেড কোম্পানি, এখন আপনি হচ্ছে ইনভেস্টমেন্ট করেন, আপনি হচ্ছে ইনভেস্টমেন্ট কোম্পানি, আপনার টাকা থাকলে আপনি ইনভেস্টমেন্ট করেন। এই PQR কোম্পানির বুকস অফ অ্যাকাউন্টসে আমরা এখন তাদের এই ইয়েটা দেখছি যে কি এন্টিটি হবে, এন্টিটা আমরা দেখছি, ঠিক আছে? তো এন্টির ক্ষেত্রে ধরে নিলাম যে PQR আপনার হচ্ছে যে কি করলো, PQR 5% শেয়ার কিনলো, 5% শেয়ার। তো 5% শেয়ার কেনা মানে কয় টাকা হবে বলেন তো? যদি পার ভ্যালুতেই কিনে তাহলে হচ্ছে 1 লাখ মানে হচ্ছে কত? 5,000 ইন্টু 10 মানে হচ্ছে কত? 50,000। কত? 50,000। তাহলে এখানে এন্ট্রিটা কি হবে? আমরা একটু শিখছিলাম ইনভেস্টমেন্ট ইন XYZ কোম্পানি, ইনভেস্টমেন্ট এর সংক্ষেপে লিখলাম ইন XYZ কোম্পানি, XYZ লিমিটেড, ঠিক আছে? লিমিটেড হচ্ছে কত আপনার? 50,000। তো 50,000 আমরা দেখলাম, আর হচ্ছে 50K লিখে দিই সংক্ষেপের জন্য কে। আর ক্রেডিট হবে হচ্ছে আমরা জানি যে ব্যাংক, তাই না? ব্যাংক ক্রেডিট হবে হচ্ছে সিমিলারলি আমরা জানি যে ব্যাংক ক্রেডিট হবে আপনার 50,000 টাকায় সেম। সো আমরা 50,000 টাকা পেলাম। এখন কোশ্চেন হচ্ছে এইটা খুব সিম্পল, এটা নিয়ে আপনার কোনো জটিলতা হবে না। জটিলতা হবে হচ্ছে পরবর্তীকালে। এখন এটা ছিল অপশন এ। ধরেন আমি একই সাথে আপনাদের কস্ট মেথড, ইকুইটি মেথড শিখাই দিচ্ছি, মানে আপনারা দুইটা একবারই শিখে ফেলেন সো দ্যাট
আপনাদের কোনো প্রবলেম না হয়, মানে দুইটা অঙ্ক আমরা একসাথে কম্পেয়ার করে একদম এই অঙ্কটাই বানায় আমরা নিয়ে যাব হচ্ছে কনসলিডেশন পর্যন্ত। এক্সাম্পলটা দিচ্ছি, এক্সাম্পলটা 5% উদাহরণ দিব, 30% উদাহরণ দিব, 50% উদাহরণ দিব, দেওয়ার পরে অ্যাকাউন্টিং গুলো কিভাবে চেঞ্জ হয় ওইভাবে আমরা দেখবো। আমরা একদম শুরু করেছি স্ক্র্যাচ থেকে, থিওরি তো পড়ে ফেলছি, থিওরি আর অতটা পড়বো না। এখন ধরেন অপশন 1 তে আমরা 5% কিনলাম। এখন যদি এমন হয় যে না আপনি এটা কত পার্সেন্ট কিনলেন, লেটস সে আপনি এটা যদি পারচেস করেন, বাই করেন যদি আপনার 30%, তাহলে 30% হলে কি হয় বলেন তো, আমরা কোন মেথডে করবো? 30% ইকুইটি মেথড, ইকুইটি মেথড। ইকুইটি মেথড যদি হয় তাহলে আমরা কি করব বলেন তো? এখানে আপনারা বলেন তো কি হবে এন্ট্রিটা কি হবে? একই এন্ট্রি হবে, সেম এন্ট্রি। টাকা হবে কত আপনার 30,000 ইন্টু 10, তার মানে হচ্ছে 3 লক্ষ টাকা, তাই তো? 3 লক্ষ টাকা করলাম। তাহলে এখন আপনি দেখেন যদি আপনার পরীক্ষায় অঙ্ক আসে ইনভেস্টমেন্টের প্রথম জার্নালটা কস্ট এবং ইকুইটি মেথডে বোথ আর সেম, তাহলে এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই যে আমরা দেখলাম যে কস্ট মেথড এবং ইকুইটি মেথড এইটার কিন্তু কোনো জার্নালে ডিফারেন্স হয় না। বিকজ এটা জার্নালে ডিফারেন্স কেন হয় না? বিকজ আমরা দেখেছি যে দুইটারই ইনিশিয়াল এন্ট্রি একই হয়। সো আমরা যদি পার্ট মানে দেখি, আমরা দেখতে পাই যে আমাদের কি হচ্ছে যে আমরা ইকুইটি মেথডেও যেভাবে এন্ট্রি দিচ্ছি, কস্ট মেথডেও সিমিলার এন্ট্রি দিচ্ছি। তো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এখন হচ্ছে সেকেন্ড যে প্রবলেমটা আমাদের হবে সেটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন যদি হয় লেটস সে যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো। আমরা বলেন তো ডিভিডেন্ড ডিক্লেয়ার করে কিরকম? মানে দুই ভাবে করে স্যার, একটা স্টক ডিভিডেন্ড আর একটা ক্যাশ ডিভিডেন্ড। ধরেন আমি ধরলাম যে ডিভিডেন্ড করলো, মানে ক্যাশ ডিভিডেন্ডই করলো, ঠিক আছে? ক্যাশ ডিভিডেন্ড করলো কত পার্সেন্ট, লেটস সে আমি ক্যাশ ডিভিডেন্ডই বললাম। স্টক হলেও সিমিলার হয়তো, এটা দেখাবো না, অসুবিধা নেই, একই হবে। ক্যাশ ডিভিডেন্ড করলো লেটস সে আপনার আমার এখানে একটু তাহলে তথ্য লাগবে। এটা করতে অঙ্কটা যদি আমরা বলছি যে একদম স্ক্র্যাচ থেকে করব, আমাদের একটা ছোট্ট তথ্য লাগবে। সেটা হচ্ছে আমরা করব, এই কোম্পানি প্রফিট করলো, এই কোম্পানি যে XYZ হচ্ছে ইয়ারলি প্রফিট করলো কত? ইয়ারলি প্রফিট করলো লেটস সে কত টাকা হতে পারে? লেটস সে 20,000 টাকা বা 20,000 টাকাই ধরি, বা 20 না 2 লাখ ধরি একটু, যেহেতু 10 লাখ টাকার কোম্পানি 2 লাখ টাকা হচ্ছে প্রফিট করলো। এইটা গেল একটা। আরেকটা তথ্য লাগবে হচ্ছে ডিভিডেন্ড পেইড করলো। হ্যাঁ, ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো হচ্ছে ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো কত? লেটস সে আপনার 20% কম ধরতে হবে, 10% ধরতে হবে, 10% ক্যাশ ডিভিডেন্ড, 10% ক্যাশ ডিভিডেন্ড। তাহলে এখন দেখেন এই যদি ঘটনা ঘটে তাহলে এখানে কি হবে বলেন তো? আপনারা দেখি কেউ বলতে পারেন কিনা যে আমাদের এখন এই ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড ডিক্লারেশন কবে হয় বলেন তো? ডিক্লারেশন কবে হয় আর পেইড কবে হয়? একই সময় হয় না পরে হয়? এজিএম এর ডিক্লারেশন, এজিএম বোর্ড মিটিং এর ডিক্লারেশন হয়। বলেন তো যে এখন আপনাকে একটা প্রাসঙ্গিকভাবে ছোট্ট একটা কথা বলে রাখি। লেটস সে আপনি বোর্ড মিটিং এ ডিভিডেন্ড দিল হচ্ছে, ডিক্লেয়ার করলো হচ্ছে, লেটস সে রিকমেন্ড করলো হচ্ছে 10%। এখন এজিএম এসে বললো যে না আমি এটা করবো, এটা করবো হচ্ছে লেটস সে 15% করবো। এটা কি করা সম্ভব হবে? না, সম্ভব না, কমাইতে পারবে, বাড়াইতে পারবে। এখন কিন্তু আপনার বোর্ড মেম্বাররা মানে এজিএম এ এটা কনফার্ম করতেই হবে, কোনো অ্যাভয়েড করার সুযোগ নেই। তখন কি করবে? স্যার কিভাবে করতে পারবে বলেন তো? বুদ্ধিটা কি? এটা যেহেতু শেয়ার হোল্ডাররা পাস করেন, এটা চাইলেই করা যাবে, অ্যাকাউন্ট চেঞ্জ করা যাবে স্যার। না, ওইটা হচ্ছে আপনি করা যাবে, এটাও ঠিক আছে। আবার উনি যেটা বলছে যে করা যাবে না, এটাও ঠিক। করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ওই এজিএমটাকে পোস্টপোন করতে হবে। এজিএমটাকে বলতে হবে যে আগামী সপ্তাহের একই সময় একই ভেন্যুতে আবার এজিএম পোস্টপোন করা হলো। তারপরে ইন বিটুইন বোর্ড মিটিং করে, ইমার্জেন্সি বোর্ড মিটিং করে ওখানে আবার
10 জায়গায় 15 করে এনে এজিএম করতে হবে, মানে বোর্ডের থেকে বাড়াইতে পারবে না, কিন্তু তারও অপশন আছে। এটা একটা টেকনিক্যাল বিষয় বললাম, আপনারা হয়তো কাজে লাগতে পারে। যে অনেকে মনে করে যে যেহেতু ওয়ান্স এটা বলা আছে যে কোনোভাবেই বোর্ড মিটিং এর রিকমেন্ডেশনের বেশি করা যাবে না ইয়েতে, সেক্ষেত্রে তো অনেকে মনে করতে পারে তাহলে তো চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ আছে, বাট এটাও ঠিক, সেই চ্যালেঞ্জটা আবার নেওয়ারও একটা বুদ্ধি আছে। চ্যালেঞ্জ নেওয়ার বুদ্ধি হচ্ছে আপনি ইয়ে করে ফেলবেন, ওইটাকে পোস্টপন করে দিবেন। আচ্ছা, এবার আসেন ডিভিডেন্ড ডিক্লেয়ারের সময় কি অ্যাকাউন্টিং এন্ট্রি হবে বলেন তো আমাকে কেউ একজন। এখানে কি হবে 5%, আর এখানে হচ্ছে ইকুইটি মেথড আমরা জানি যে 20% প্লাস থাকে, বলেন 20% প্লাসে এটা হয়। ডিভিডেন্ড তো পে করা না, তো রিসিভেবল হবে। হ্যাঁ, ডিক্লেয়ার হলে কি হবে? ডিক্লেয়ার হলে কি হবে বলেন তো? পেয়েবল হবে। ডিভিডেন্ড রিসিভেবল। আমি তো পিকিউআর ই করতেছি, তাহলে তো আমার কাছে এটা একটা কারেন্ট আছে। আচ্ছা, ডিভিডেন্ড এক্সপেন্স ডেবিট আর প্রভিশন ফর ডিভিডেন্ড ক্রেডিট। না, ডিভিডেন্ডে আমি কিন্তু দুইটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই লোকটা যে এইখানে যে বলতেছি এটা কাদের অ্যাকাউন্টিং বলেন তো? এটা কাদের অ্যাকাউন্টিং? এটা হচ্ছে যে কোম্পানি আমি এটা হচ্ছে ইনভেস্ট করেছি, এটা না, এটা হচ্ছে ইস্যুয়ার, এটা হচ্ছে ইস্যুয়ার কোম্পানি। এটার নাম কি বলে? ইস্যুয়ার কোম্পানি, ঠিক আছে? ইস্যুয়ার কোম্পানি, হ্যাঁ, এটা হচ্ছে ইস্যুয়ার কোম্পানি। আর এইটা এই যার অ্যাকাউন্টিং করছে এটাকে কি বলবো? ইনভেস্টমেন্ট কোম্পানি, ইনভেস্টর। হ্যাঁ, একটু সাউন্ডটা মিউট করেন, আপনার শব্দ হচ্ছে একটু বেশি। এখন আমরা প্রথম হচ্ছে যে আমরা কিন্তু ইস্যুয়ারের বইতে কিছু করছি না, খেয়াল করেন। তিনি গাড়িতে আসবেন, গাড়িতে সাউন্ডটা ইয়ে করেন কাইন্ডলি। এটা হচ্ছে ইস্যুয়ার কোম্পানি। ইস্যুয়ার কোম্পানি কিন্তু আমরা অ্যাকাউন্টিং করছি না, আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা করছি কিন্তু ইনভেস্টরের, এইটা করছি। তাহলে এখন বলেন তো ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে এখানে কি এন্ট্রি হবে? আমরা ইস্যুয়ারেরটা দরকার নেই, আমরা কিন্তু ইনভেস্টমেন্ট কোম্পানি করছি, আমরা ইস্যুয়ারেরটা করছি না। ইস্যুয়ারেরটা যেহেতু করছি না, ইস্যুয়ার নিয়ে আমাদের চিন্তা নেই। আমরা করব কোনটা নিয়ে বলেন তো? আমরা করছি হচ্ছে ইনভেস্টরের বইতে। ইনভেস্টরের বইতে এই যে ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে এটা কোনো এন্ট্রি হবে কি হবে না? প্রথম কোশ্চেন। এখানে তো এন্ট্রি স্যার আসবে না। এখন তো এন্ট্রি আসার কথা না। এন্ট্রি আসবে স্যার, আসবে। আচ্ছা, আমি ক্লিয়ার করি, দুই ধরনের কথাই আছে। এটা কস্ট মেথডে নো এন্ট্রি, নো অ্যাকাউন্টিং এন্ট্রি হবে না। কেন হবে না আমি ব্যাখ্যা করছি, পরে আগে লিখি, তারপর আপনাদের আমি শিওর যে আপনারা বুঝতে পারবেন। নো এন্ট্রি, বাট ইকুইটি মেথডে এন্ট্রি হবে। এখন ইকুইটি মেথডে যে এন্ট্রিটা হবে সেটা হচ্ছে আপনার কি হইতে পারে বলেন তো? এটা তো এন্ট্রি হলো না, এখন ইকুইটি মেথডে এন্ট্রিটা কি হবে বলেন? ডিভিডেন্ড রিসিভেবল ডেবিট, ডিভিডেন্ড ইনকাম। আচ্ছা, প্রথম হচ্ছে যে ডিভিডেন্ড ইনকাম, ঠিক আছে, আমি ক্রেডিটটা লিখি আগে। আপনি যেহেতু বললেন ডিভিডেন্ড ইনকাম, এইটা আমি ক্রেডিট করলাম, কিন্তু ডেবিটে আপনি বলছেন যেটা, এটা নিয়ে আমার কোশ্চেন আছে। কত হবে বলেন তো? আপনার এই যে কত পার্সেন্ট? 10%। 10% হওয়া মানে কত? 10% হওয়া মানে হচ্ছে 2 লাখের 10%। হ্যাঁ, 2 লাখের 10%। 2 লাখের 10% না, 2 লাখের 10%। 2 লাখের 10% হলে কত হবে? 2 লাখের 10% লেটস সে 20,000। 20,000। তাহলে 20,000 আমি ডেবিট করলাম, ঠিক আছে? 20,000 ডেবিট করলাম, আর ক্রেডিট করলাম, সরি ক্রেডিট, হ্যাঁ এটা ক্রেডিট, সিআর। ডিভিডেন্ড তো মনে হয় ক্যাপিটালের হবে স্যার। ডিভিডেন্ড 10% ক্যাশটা ক্যাপিটালের হবে না? কোনটা? না, ইনকামের হবে। ডিভিডেন্ড তো ক্যাপিটালের হবে, ডিভিডেন্ডটা প্রফিটের হবে কেন স্যার? 2 লাখের হবে কেন? ও আচ্ছা, হ্যাঁ 10% এর উপর বলছে তো। 10% মানে হচ্ছে 10,000 টাকা হবে না? 10,000 হয় না, কত হয় মানে তার শেয়ার কত? ধরেন 30% মানে 30% মানে হচ্ছে শেয়ার কত তার? আপনার 1 লাখের হচ্ছে কত হাজার? 30 হয়, 30,000 হয় নাকি? 30,000 এর উপরে আপনার 10%, তাহলে কত হবে? 3,000 হয়? 3,000 স্যার, 3,000। ওকে, হ্যাঁ রাইট, উনি ঠিক বলছে, কারণ আলটিমেটলি তো আমরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করি হচ্ছে আর 10 টাকার উপরে, তাহলে 30,000 হবে, তাই তো? 30,000, ওকে গুড। এখন ডেবিটটা কি হবে? এটা আমার কোশ্চেন। ডেবিটটা কি হবে বলেন? ডেবিটটা কি হবে বলেন? এটা 3K হবে, 30K না স্যার। 3K, আচ্ছা 3K করলাম, অসুবিধা নেই। অ্যামাউন্টটা আমরা ধরেন ক্যালকুলেটরে করে নিতে পারবো, তো আমরা অ্যাকাউন্টিংটা শিখতেছি, হ্যাঁ ওটা 3K হবে, রাইট। এখন বলেন, না 3 না, আপনার হচ্ছে যে 30,000 শেয়ার, তো তাহলে 10 টাকা মানে হচ্ছে 10% মানে 10 টাকার 1 টাকা, 10 টাকার 1 টাকা হলে তাহলে ইয়েস 3,000, ঠিক আছে, ইয়েস রাইট। এখন বলেন ডেবিটটা কি হবে? একজন বলছিল ডিভিডেন্ড রিসিভেবল,
জি স্যার, ডিভিডেন্ড রিসিভেবল বলছিলাম। আচ্ছা, এটা হবে হচ্ছে, আমি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনার ইয়ে হবে এখানে, আমি যেটা করব সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ডেবিট করব, ইনভেস্টমেন্ট ডেবিট করব, ইনভেস্টমেন্ট ইন XYZ। এটা আপনাদের কাছে নতুন লাগলো, এইটা শেখানোর জন্য এতক্ষণ আমি আসলাম যে এইটাকে একটু নতুন নতুন লাগছে, ঠিক আছে? কত? 3,000 টাকা। আচ্ছা, এখন আমি একটু আরেকটা জিনিস করতে চাই। এটা করার আগে আরেকটা জিনিস আছে, একটু মিউট করে রাখেন ভাই, কারোর জন্য শব্দ হচ্ছে একটু বেশি। আচ্ছা, এখানে যেটা হবে সেটা হচ্ছে আমরা এখানে একটা সেকেন্ড করে নিই, হচ্ছে নেট প্রফিট, নেট প্রফিট, নেট প্রফিট, নেট প্রফিট ডিক্লারেশন। ডিক্লেয়ার করে না আপনি, দেখেন ওই নেট প্রফিট, কিন্তু নেট প্রফিট কত হয়েছে এটা কোথায় বলে বলেন তো দেখি? একটা কোম্পানি নেট প্রফিটটা কখন বলে? ইয়ার ইনকাম স্টেটমেন্ট। প্রফিট আফটার ট্যাক্স। কখন আপনারা জানতে পারেন কখন? প্রফিট আফটার ট্যাক্স। সেটা বলি না, কখন জানতে পারেন? অডিট হওয়ার পরে না, অ্যানুয়াল রিপোর্টে পাই আমরা। না না না, এই প্রত্যেকটাই ঠিক আছে, বাট আরো আগে পাই। সেটা হচ্ছে আমি বলি, যখনই একটু মিউট করে রাখেন, কথা শেষ হলে মিউট করে রাখেন, আপনাদের শব্দ হয়তো, আমি একটু মিউট করে রাখি, সরি, আমি একটু ক্লিয়ার। ওকে, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা জানতে পারি প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন PSI দেয়। তার মানে আর একটু ক্লিয়ার করি, ধরেন অ্যানুয়াল যে AGM হওয়ার আগে একটা বোর্ড মিটিং হয়, সেই বোর্ড মিটিং এর নিয়ম অনুযায়ী আমরা জানি যেটা PSI হয়, বোর্ড মিটিং সঙ্গে সঙ্গে আধা ঘন্টার ভিতরে আপনার এটা ইনফরমেশনটা দিতে হয়, আপনার এটা আমরা জানি PSI। তো PSI যখন হয় দুইটা হবে, ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আমরা পেয়ে যাই যদি লিস্টেড হয়, আর আমরা ধরে নিলাম লিস্টেড। আর হচ্ছে যে যদি নন লিস্টেড হয় তাহলে আসলে আলটিমেটলি আপনি বোর্ড অফ ডিরেক্টর হলে তো জানেন, কিন্তু বোর্ডের ডিরেক্টর না হলে AGM এর আগে জানার কোনো সুযোগ থাকে না, যদি আপনি খুব স্মল ইনভেস্টর হন এবং যদি আপনি নিজের থেকে বোর্ড মিটিং এর খবর না নেন যে না গতকালকে বোর্ড মিটিং হয়েছে, কত পার্সেন্ট ডিভিডেন্ড হয়েছে। নর্মালি লিস্টেড কোম্পানি হলে আমরা প্রাইস ডিক্লারেশন জানতে পারি। তো এখন প্রথম কথা হচ্ছে যে এই জিনিসটা, এই যে আমাদের যে ইকুইটি মেথডে আমরা যখন নেট প্রফিট ডিক্লেয়ার হয় তখন আসলে কস্ট মেথডে কোনো এন্ট্রি হয় না, আর ইকুইটি মেথডে এই এন্ট্রিটা আসলে এই সময় হয়। আমি একটু এই স্টেপটা আপনাদেরকে দেখাই। সো প্রথমে এখন আপনারা বলেন, এই যে নেট প্রফিট ডিক্লারেশন যে হলো, এই নেট প্রফিট ডিক্লারেশনের সময় আমি একটা সিম্পল জিনিস দেখালাম। কি দেখালাম? যে আমাদের নেট প্রফিট যখন ডিক্লারেশন হয় তখন আমরা কস্ট মেথডে, এই যে আসি কস্ট মেথড, এই কস্ট মেথডে আমরা কিছুই করি না, নো এন্ট্রি হয়। কিন্তু ইকুইটি মেথডে আবার এন্ট্রি হয়। এটা লজিকটা কি এখন বলেন? ফার্স্ট এই লজিকটা কেউ জানা থাকলে বলেন। এইটা আপনার অঙ্ক প্লাস থিওরির জন্য ভেরি ইম্পর্টেন্ট। বলেন এটা কেন আমরা কস্ট মেথডে এখানে এন্ট্রি দেই না আর ইকুইটি মেথড হলে এন্ট্রি দেই? স্যার ডিভিডেন্ড ইনকাম 3,000, এটা কি স্যার ঠিক আছে কিনা? না, এটা এন্ট্রি ঠিক আছে, এটা ঠিক নেই। এটা ঠিক নেই মানে হচ্ছে এখানে যেটা করতে হবে একটু যে কথা বলি, আবার একটু মিউট করে দিন। ওকে, উনি ঠিক বলছে, রাইট, উনি ঠিক বলছে যে এইটা আগে ডিভিডেন্ডের হিসাব করছিল, এখন ডিভিডেন্ড না, প্রফিটের একটা অংশ। তো এটা আমি অঙ্ক ঠিক করতেছি। আগে কোশ্চেন হচ্ছে যে যখনই নেট প্রফিট ডিক্লেয়ার করে কস্ট মেথডে কোনো এন্ট্রি হয় না, আর ইকুইটি মেথডে হচ্ছে তার টোটাল প্রফিট কত, টোটাল প্রফিট হচ্ছে 20,000 টাকা, এই 2 লাখ টাকা, এই 2 লাখ টাকার তার অংশ কত? তার অংশ হচ্ছে 30%। 30%-এ 2 লাখ টাকা 30% কত হয়? 2 লাখ টাকা 30% হয় কত বলেন তো? 60,000। তাহলে হ্যাঁ, তাহলে সে 60,000 টাকার পুরো হিসাবটা চেয়ে নিবে, বলবে যে না আমরা 60,000 টাকার অংশটা চেয়ে নিব। এখন আমার কোশ্চেন আপনাদের কাছে, যে আমার কোশ্চেন হচ্ছে যে ইকুইটি মেথডে আমি এটা এন্ট্রি দিলাম আর কস্ট মেথডে দিলাম না, কেন দিলাম না? প্রথম কথা বলেন একটু। এটা তো স্যার ইকুইটি মেথডে দিলাম কারণ আমার তো এখানে ইনভেস্টমেন্ট বেড়ে গেল স্যার, আমার ইকুইটির স্টেকটা বাড়ছে। না, ওইটা তো ওরও বাড়ছে, কিন্তু কেন হলো না এটা একটু আরো একটু ডিটেইল জানতে চাই। অন্য কেউ অ্যান্সার দিতে পারবেন এটা একটু? ইকুইটি মেথডে আপনার হচ্ছে এখানে ক্যাশ মানে ক্যাশ ট্রানজাকশন হোক বা না হোক, যেটা আপনার হচ্ছে ওনার সিকিউরিটি পার্টে হিট করবে মানে ইন দ্য ফিউচার, সেটাই আপনার ক্যালকুলেশন হবে।
আচ্ছা, আমি আপনারা সবাই অ্যান্সার করার চেষ্টা করছেন, বাট আমি এইভাবে কথাটা বলতে চাই। আমি বলতে চাই হচ্ছে, খেয়াল করেন, আপনারা প্রথম ক্লাসে একটা টার্ম বলছিলাম, ইনফ্লুয়েন্স, সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স, মনে আছে আপনার? সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স, এই কথাটা মনে আছে? বলেন তো, সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স কথাটা মনে আছে কারণ? জি স্যার। কি বলেন তো, সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স মানে কি? 20% এর বেশি সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স হয়। জি 20% এর বেশি হলে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স ধরে নেওয়া যায়। 50 বিলো সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্সের কথা বলছিলাম, এবং এই সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স বলা ছিল হচ্ছে অ্যাজ পার একটা আইএস এর কথা বলছিলাম। কোন আইএস ছিল এটা বলেন তো? আইএস নাম্বার 28। ধরেন এই কথাটাই আপনি তো আর এই শুনতে পাচ্ছেন না? অন্যরা শুনতে পাচ্ছেন? অন্যরা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে ভাই? ওনার নেটওয়ার্কে মনে হয় সমস্যা। অন্যরা শুনতে পাচ্ছেন? আপনারা শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি স্যার। ওকে ওকে, না ওইটা ওনার নেটওয়ার্কের সমস্যা ছিল। আচ্ছা, আমি সরি, অসুবিধা নেই, আমরা শুনতে পাবো, কারণ হচ্ছে যে আমার নেটওয়ার্কে আশা করি সমস্যা নেই। তো যার নেটওয়ার্ক ড্রপ করলে আপনাদের একটু শুনতে অসুবিধা হচ্ছে, তো এটা অসুবিধা নেই, এটা আবার আমি রিপিট করতেছি, ডোন্ট ওয়ারি। আমি যেটা বলছিলাম যে এই যে অ্যাকাউন্টিং এন্ট্রিটা করলাম, এখানে দেখেন আগের দিন থিওরি পড়ছিলাম, সেই থিওরিটা আবার মিলাই দিলাম, কারণ আপনার পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এইখান থেকে থিওরি একটা কোশ্চেন আসবেই যে আপনার সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স। হ্যাঁ, সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স মানে হচ্ছে যে আপনি যখন কস্ট মেথড, মানে আপনার শেয়ার হোল্ডিং 20% কম আছে, তার মানে বোর্ড লেভেলে আপনার কোনো রকম কোনো কন্ট্রোল নাই, আপনি একটা সাধারণ ইনভেস্টর। ধরেন আমরা এখানে, আপনারা কি কেউ ইনভেস্টর আছেন এখানে? স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করেন এমন কেউ আছেন? একজন বলেন তো যে আমি আসি, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই, বলেন কেউ আছেন? স্যার স্মল ইনভেস্টর হোক, আছে? জি স্যার আছে। আচ্ছা, তাহলে একটা কোম্পানির নাম বলেন যে আপনি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন, একটা কোম্পানির কথা বলেন। সামিট পাওয়ার স্যার। সামিট পাওয়ার, আচ্ছা ওকে ফাইন। এখন দেখেন, আপনি একজন ইনভেস্টর, তো আপনি কি এই কস্ট মেথডে পড়বেন নাকি ইকুইটি মেথডে নাকি কনসোলিডেশন? এখানে আরেকটা আমি দেখাবো পরে, যেটা হচ্ছে কনসোলিডেশনে, যেটাকে হচ্ছে কন্ট্রোল বলে। কন্ট্রোল, এটা আমরা কি জানতাম? কন্ট্রোলের সংজ্ঞাটা কি? এটা হচ্ছে মোর দ্যান 50%। তাহলে আপনি এই যে সামিট পাওয়ারের যে শেয়ার আপনি কিনেছেন, এই সামিট পাওয়ারের আপনি কোনটায় পড়বেন বলেন তো? কস্ট মেথড। আপনি কস্ট মেথড পড়বেন। আর কস্ট মেথডের এই যে কথাটা আপনাদেরকে আমি ক্লিয়ার করি, যে কস্ট মেথডে আপনার আসলে কোনো রকম কোনো অর্গানাইজেশনের ইনফ্লুয়েন্সও নাই। মানে উনি যদি এমনও হতো, সামিট পাওয়ার যদি এমন হয় যে এই বছর প্রফিট করছে অনেক টাকা, মানে ধরেন লেটসে তারা চাইলে 50% ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে, কিন্তু তারা 1 টাকাও দিল না। এখন 1 টাকাও না দিলে আপনি অ্যাজ এ স্মল ইনভেস্টরের আপনার কি হইতে পারে, কি ভূমিকা থাকতে পারে বলেন তো? কি করতে পারেন বলেন? যে ভাই একটু আগে বললেন যে আপনি ইনভেস্টমেন্ট করছেন, বলেন কি করতে পারেন? আপনার করণীয় কি আছে? এটা স্যার এই হাইকোর্টে মনে হয় করা যায় না, ওইটা অন্য জিনিস। আপনি নর্মালি যেটা করতে পারেন, এজিএম এ এসে কথা বলতে পারেন যে ভাই কেন ডিভিডেন্ড দিলেন না, এই সেই। তো তখন সে বলবে যে ভাই আমার বিজনেস প্ল্যান আছে, অ্যান্সার দিয়ে দিবে যে আমার বিজনেস প্ল্যান আছে, বিজনেস এক্সপানশন আছে, আমি ইনভেস্টমেন্ট করবো না। হ্যাঁ, তো এটা আপনি কিছু করার নেই। আর আপনি হাইকোর্টের যে ব্যাপারটা বললেন, সেটা হচ্ছে 10% আপনার মতো ছোট ছোট, আপনার মতো যারা মানে মনে করেন যে অল্প অল্প ক্ষুদ্র ইনভেস্টর, আমরা যদি সবাই মিলে 10% একসাথে অ্যাপ্লাই করি, তাহলে এটা সুযোগ আছে যে আলাদাভাবে আমরা ইজিএম টিজিএম ডাকতে পারি, এটা ভিন্ন। বা নর্মালি এজিএম আমরা কথা বলতে পারি, কিন্তু আর্টিকুলারলি আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা এটা মেনেই নেই। যে কারণে দেখেন কস্ট মেথডে আমি এর কি প্রফিট হয়েছে এটা মাথা কামাই না, আমার প্রফিট কোনো ঘটনা না। আমার ঘটনা কি হবে, যখন আমি টাকা পাবো সেটা নিয়ে আমার কাহিনী ঘটবে, ঠিক আছে? কিন্তু দেখেন ডিভিডেন্ড কত পাইলাম, হ্যাঁ ডিভিডেন্ড কত পাইলাম। কিন্তু ইকুইটি মেথডে আমি কি বলছি, অ্যাজ পার IAS 28 আমার একটা সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে। কি সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স? যে প্রফিট, মানে প্রফিট যা হয়েছে পুরো অংশটা আমি চেয়ে নিলাম, তারপরে ডিভিডেন্ড কত পাবো সেটা পরে দেখবো। আগে হচ্ছে যে কোম্পানি লাভ করছে 2 লাখ টাকা, আমি এই কোম্পানির 30% হোল্ডার। সো আমি যদি 30% হোল্ডার হয়ে থাকি, এই যে 30% হোল্ডার, আমি যদি 30% হোল্ডার, সো আমি সরাসরি ওই আমার ইনভেস্টমেন্টের অংশের প্রফিটটা আমি ইনভেস্টমেন্ট বাড়ায় নিব। তো এই হচ্ছে লজিক, এটাকে বলা হয় সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স। এই জন্য অ্যাকাউন্টিংটা এরকম হয়।
আর এখানে কি মার্ক টু মার্কেট হচ্ছে না, এখানে ইনভেস্টমেন্ট আমি সাথে সাথে যোগ করে ফেলতেছি। জি ভাই কি হচ্ছে? মার্ক টু মার্কেট হচ্ছে না। না এটা আমি আপনার টার্মটা ওভাবে বুঝছি না, বাট বিষয়টা এরকম যে অ্যাকাউন্টিং মানে অ্যাজ পার IAS 28 অনুযায়ী ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট নিয়ে বলা আছে, সেখানে বলা আছে যে ইফ ইউ হ্যাভ এনি সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স, আর সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্সের কথা বলা আছে রাফলি 20%-এর বেশি হলেই হয় এবং লেস দেন 50%, কারণ 50%-এর বেশি হলে কন্ট্রোল হয়, তখন আবার ভিন্ন জিনিস। তো যেহেতু আমার সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে, আমি যেটা করতে পারি তার নেট প্রফিটের একটা অংশ আমি ক্লেম করব, বিকজ এই কোম্পানির ডিসিশন মেকিং এ আমার ভূমিকা আছে। আমি মনে করি যে আপাতত যদি ডিভিডেন্ড নাও দেয় আমি এই টাকাটা নিব। লজিকটা হচ্ছে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স যখন থাকে 30%, সে কিন্তু চট করে এই শেয়ারটা বিক্রি করে দিবে বলে মনে হয় না, কারণ সে 30% হোল্ড করে, মানে একটা কোম্পানির 1/3 হোল্ড করে। কিন্তু আমার আপনার মতো লোক তারা কিন্তু প্রতিদিনই কিনছি, ধরেন আজকে কিনলাম, ডিভিডেন্ড ডিক্লেয়ার হলো, আমার 10% শেয়ারের দাম বেড়ে গেল, আমি বিক্রি করে দিলাম। সো আমি দেখা গেল রেকর্ড ডেটে আমার নাম নেই, আরেকজনের নাম, তারপর একটু মিট করে দেন, রেকর্ড ডেটে যার নাম থাকলো উনি হয়তো রেকর্ড ডেটের 2 দিন পর সেল করে দিল। কিন্তু আচ্ছা বলেন তো, রেকর্ড ডেটের সময় যদি কারোর থাকে, রেকর্ড ডেটের সময় কারোর নাম থাকে, আর যদি শেয়ারটা পরের দিন বা তার পরের দিন সেল করে দেয়, তাহলে এই ক্যাশ ডিভিডেন্ড যাদের এখান থেকে শব্দ হয় তারা কথা বলে একটু মিউট করে ফেলবেন। আচ্ছা বলেন, আমি যে কোশ্চেনটা বললাম বুঝতে পারছেন? ওকে, তার মানে কি দেখেন, আপনি শেয়ার কিনলেন পরে কিন্তু আপনি পাচ্ছেন না, কারণ রেকর্ড ডেটে আরেকজনের নাম আছে। তার মানে এই কস্ট মেথডে আসলে নেট প্রফিটের উপর আপনার কোনো কন্ট্রোল নাই। আর এই যখন আপনি সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে তখন ইউ হ্যাভ কন্ট্রোল, দ্যাটস ওয়াই এটা হয়। সো যাই হোক, আর ব্যাখ্যা করবো না, মোটামুটি যেটুকু বুঝছেন এই বেসিসে অ্যাকাউন্টিং এন্ট্রিটা শিখেন। আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করেছিলাম, কথা বললে একটা প্র্যাকটিস আজকে থেকে করেন, যে কথা যখন বলবেন সঙ্গে সঙ্গে কথা শেষ মিউট করে দিবেন। কারণ একটু একটা বাচ্চার শব্দ শুনলাম, তারপর রাস্তার শব্দ শুনলাম, এটা আমার সহ এই যে 40 জন লোক আমরা আছি, 39 জন লোক, আমাদের একজনের প্রবলেমের কারণে। দেখেন আমি এখানে ক্লাস নিচ্ছি, আমি ক্লোজ ডোর, এক রুম লক করা, তার মানে একটা শব্দ আপনি শুনতে পাচ্ছেন না। ইভেন ফ্যানের শব্দটাও, ফ্যানও আমি কমিয়ে দিয়েছি। ওয়াই? বিকজ ফ্যানেরও শব্দ হয়, কিন্তু আপনারা কি করছেন, প্রায় আনমিউটেড হয়ে যাচ্ছেন। আর আনমিউটেড হয়ে যেটা হচ্ছে যে অন্যকে ডিস্টার্ব করছেন। তো আমি আমার একটা রিকোয়েস্ট, যে ক্লাসগুলো আমরা অনলাইনে করব, ক্লাসের সৌন্দর্যের স্বার্থে এবং নিজেদের উপকারের জন্য কোশ্চেন আমি করতে বলবো, আমি কোশ্চেন জিজ্ঞেস করবো, আপনি অ্যান্সার দিবেন। সো নিয়ম হচ্ছে যখনই অ্যান্সার দিবেন তখন আপনি এই যে এইখানে যেমন ধরেন এই যে আমি দেখতে পাচ্ছেন মিউট, এই যে মিউটের জায়গায় আপনি মিউট করা ছিল, যখনই কথা বলবেন আনমিউটেড করে আবার কোশ্চেন শেষ, কথা শেষ, মিউট করে দিবেন, তাহলে এটা আর হবে না। মানে আমরা অনেকগুলো ক্লাস অনলাইনে করবো, প্লিজ এটা মেনটেন করেন। ওকে স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার সিমিলারলি যদি লস হয় তখন কি এটা উল্টা জার্নাল দিতে হবে স্যার? তাহলে এই সময় এটা তো প্রফিট। ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। কিন্তু আখতারুজ্জামান অন করছেন কেন? আমি তো কথা বললো হচ্ছে আমাদের মজুমদার কথা বললো, আখতারুজ্জামান কিছু বলবেন? ওকে ফাইন। আচ্ছা মজুমদার, থ্যাংক ইউ, আমি আমার কোশ্চেন বুঝতে পারছি। আচ্ছা মজুমদারের কোশ্চেনটা আপনারা অ্যান্সার দেন তো। ওনার অন্য যে কেউ একজন, উনি একটা কোশ্চেন করছে, যদি স্যার এখানে প্রফিট না হয় লস হইতো তাহলে কি হইতো? উনি একটা ভালো কোশ্চেন করছে, দেখি আপনারা কে বলতে পারেন। এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। লস হলে লস রেট ইনভেস্টমেন্ট ই হইতো স্যার, তখন ক্রেডিট হইতো আর কি, কস্ট মেথড লস রেট করা লাগতো স্যার। ইয়েস, কিন্তু এ কি কিছু করতো? এর কিছু হইতো? কস্ট মেথডে কিছু হতো? ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। তাহলে আপনারা অলরেডি কনসেপ্ট বুঝে ফেলছেন, সো ডোন্ট ওয়ারি। আমার মনে হয় যে আপনারা এই যে ভয় পাচ্ছিলেন যে এটা আপনি জানতে পারবেন কি পারবেন না, আপনারা লসও সেম হইতো। যদি লস হতো, ধরলাম এটা 2 এর 2 নম্বর অপশন দিয়ে করি, যে লস যদি হইতো, ধরেন অল্টারনেটিভ, অপশন 2 যদি এমন হতো যে লস হচ্ছে নেট লস হচ্ছে কত, লেটস সে নেট লস হলো কত, আমি ধরলাম তর্কের খাতিরে নেট লস হয়েছে। যদি মানে একসাথে তো হবে না, প্রফিট আর লস তো মানে একসাথে দুইটা হবে না, যে কোনো একটা হবে। নেট লস হলো লেটস সে আপনার নেট লস হলো তর্কের খাতিরে ধরলাম যে
আপনার 1 লাখ টাকা। যদি 1 লাখ টাকা নেট লস হতো তাহলে এখানে নো এন্ট্রি হইতো, সেম নো এন্ট্রি, এখানে কোনো এন্ট্রি হতো না। আর এখানে হতো হচ্ছে উল্টা, সেটা হচ্ছে নেট লস ডেবিট হইতো, নেট লস, বা এখানে আসলে নেট লস না, এটা হচ্ছে শেয়ার অফ নেট লস। শেয়ার অফ নেট লস ডেবিট হইতো কত আপনার হচ্ছে কত টাকা বলেন তো? ওই যে আপনি 1 লাখ টাকার 30%, 1 লাখ টাকা 30% হলে কত হয়? 30,000 টাকা। 30,000 টাকা আপনার ডেবিট হইতো। আর ক্রেডিট হইতো কি বলেন তো? ক্রেডিট একই কথা, এই ইনভেস্টমেন্টই হইতো, যেহেতু ইনভেস্টমেন্ট কমে যেত। হ্যাঁ, রাইট। সো ভেরি গুড কোশ্চেন, উনি যেটা করলো ভালো কোশ্চেন করছে। সো কোনো কারণে এই ধরনের লসের এন্ট্রি পেলো, আপনারা একসাথে শিখে ফেললেন যে সিমিলার ঘটনাই ঘটতো, এটা আমরা দেখতাম যেটা আমার লস হইতো। ওকে ফাইন, তো এটা একটা অল্টারনেটিভ হলো। এটা হচ্ছে অপশন 1 ছিল। অপশন 2 হচ্ছে লস হলে কি হতো। আচ্ছা, এবার আসেন, ওইটা আমরা শিখে ফেললাম। এখন আপনি আসেন হচ্ছে যে ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ারের সময় বলেন তো, ডিক্লেয়ারের সময় কি এন্ট্রি হবে? এখানে কোনো এন্ট্রি হবে কি হবে না বলেন, লজিক্যালি কি বলে? আমি আগে একটা কথা একটু ভুল বলছিলাম, এখন কারেকশন করে দেবো। এটা আগে ডিক্লেয়ারের সময় বলছিলাম একটা কথা একটু ভুল ছিল, এটা ক্লিয়ার করবো এখন। বলেন, এটা কি ডিক্লেয়ারের সময় কিছু হবে কি হবে না? ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার তো স্যার নো কস্ট মেথডে আসবে না, কোনো এন্ট্রি হবে না। এখানে হচ্ছে কি, ওই যে প্রফিটের ক্ষেত্রে আসলো না, প্রফিট অথবা লসের ক্ষেত্রে আসলো না, কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার হলে যেটা হয় সেটা হচ্ছে আপনার যদি ডিভিডেন্ড ডিক্লেয়ারের যে বোর্ড মিটিং, যে এজিএম এ অ্যাপ্রুভাল হলো, ওই এজিএম এর আগে একটা বুক ক্লোজার থাকে, রেকর্ড ডেট থাকে। ওই রেকর্ড ডেটে আপনার যদি কোনো কারণে আপনার নাম থেকে থাকে তাহলে ডেফিনেটলি আপনি টাকা পাবেন টুডে আর টুমোরো। এবং আপনারা জানেন যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেসব আনক্লেইম ডিভিডেন্ড সেটা নিয়ে আবার কিন্তু কি করেছে, নিয়ে একটা কমন ফান্ড করে ইনভেস্টমেন্ট করছে। কিন্তু কন্ডিশন দেয়া আছে, যদি মানে স্বাধীনতা উত্তর বাংলাদেশের স্টক মার্কেটের আজ থেকে 10-15-20 বছর আগেও যদি কেউ আপনার কোনো আনক্লেইম ডিভিডেন্ড এখন ডকুমেন্ট সহ আসে যে আমার নামে পেপার শেয়ার ছিল, আমি ডিমেট করিনি, অথবা ডিমেট করার পরেও আমার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক মতো দেওয়া ছিল না, ব্যাংক অ্যাকাউন্ট না দেওয়ার কারণে আমাকে টাকাটা দিতে পারে নাই, আমি এখন দেশে আসছি 20 বছর পরে, দিস ইজ মাই ডকুমেন্ট, তখন তার টাকা দিতে বাধ্য থাকবে। সো যেহেতু দিস ইজ এ স্কেপ, মানে সেটেলমেন্ট, মানে অলরেডি ক্যাশ ডিক্লেয়ার করা মানেই তখন হচ্ছে এই এন্ট্রিটা হবে। একটু আগে ওই প্রথমে একজন বলছিল, আমি তখন ভুল বলছিলাম, এটা হবে ডিভিডেন্ড রিসিভেবল, এটা হবে বোথ রিসিভেবল না, রিসিভেবল ডেবিট হবে, আর হচ্ছে কি হবে, ক্রেডিট হবে হচ্ছে ডিভিডেন্ড ইনকাম, তাই না? ডিভিডেন্ড ইনকাম, এটা কোনো সমস্যা নেই। আমি আগে একটু ভুল করছিলাম, মানে এই এন্ট্রিটা, এই নেট প্রফিট ডিক্লেয়ার এন্ট্রিটা অ্যাডভান্স করে ফেলছিলাম। তাহলে এখানে কত হবে বলেন তো? ও তো ডিক্লেয়ার করছে ক্যাশ 10% ক্যাশ করছে, তো 10% ক্যাশ করলে আমার শেয়ার আছে কত? আমার শেয়ার আছে হচ্ছে মানে 5,000 শেয়ার। তা 5,000 শেয়ারের 10% মানে হচ্ছে 1 টাকা করে পাবো না, তাহলে 5,000 টাকা হবে। দিস ইজ বেসিকলি 5,000। ঠিক আছে তো হিসাব? বলেন তো ঠিক আছে? কনফিউশন হলো? কোনো কনফিউশন হলো ভাই? না স্যার, 50,000-এর 10% 5,000 টাকা। ঠিক আছে, 5,000 টাকা। এখানে কত হবে বলেন তো? এইখানে কত হবে? এখানে অ্যামাউন্টটা কত হবে? বলেন। অ্যামাউন্ট তো 10,000 টাকা। না, এটা হবে হচ্ছে আপনার 30,000 টাকা। কারণ হচ্ছে আপনার শেয়ার হচ্ছে 30,000, 30,000-এ 1 টাকা করে, ঠিক আছে 30,000 টাকা হবে, রাইট। এইটা কি হবে স্যার কস্ট মেথডে? কারণ আমার 2 লাখ টাকা প্রফিট। না, আমি বলি, আপনার এখানে ডিভিডেন্ড ডিক্লেয়ার হয় কিসের উপরে? আপনার টোটাল শেয়ার ছিল 10,000, 10,000-এর উপরে আপনি 1 লাখ শেয়ার 10 লাখ টাকা, তার ভিতরে আপনি কিনছিলেন 5%, মানে 5,000 শেয়ার, দাম ছিল 50,000 টাকা।
তাহলে 10% ডিভিডেন্ড ডিক্লেয়ার মানে 10 টাকা শেয়ারে 1 টাকা, 10 টাকার শেয়ারে 1 টাকা মানে 5,000 শেয়ারে 5,000 টাকা, আর এখানে 30,000 শেয়ারে 30,000 টাকা। তো এটা ঠিক আছে, কিন্তু কোশ্চেন হচ্ছে এখানে ক্রেডিটটা মুছে দিলাম, এই ক্রেডিটটা কি হবে কেউ বলতে পারবেন এখানে কি হবে? বলেন দেখি কার কমন সেন্স, যেটা পারবেন তার জন্য আমার স্পেশাল একটা কি বলবো ফিজিক্যাল ক্লাসের দিনে একটা স্পেশাল গিফট থাকবে, এটা খুবই ক্রিটিক্যাল। যদি কেউ বের করতে পারেন যেখানে কি হবে ক্রেডিট এন্ট্রিটা, তাহলে আমি আমার লেখা একটা বই আপনাদেরকে দিব, নামটা এখন লিখে রাখবো, ফিজিক্যাল ক্লাসের দিন দিব। বলেন এটা কি হবে, কমন সেন্স দিয়ে বলেন তো কি হবে, ক্রেডিট কি হবে? ডিভিডেন্ড ডিক্লারেশন না, আমরা এখানে লিখলাম না ডিভিডেন্ড রিসিভেবল, ডিভিডেন্ড রিসিভেবল ডেবিট আর হচ্ছে ডিভিডেন্ড ইনকাম ক্রেডিট। তো এখানেও ডিভিডেন্ড রিসিভেবল লিখছি, কিন্তু ক্রেডিটটা কি হবে, অ্যাকাউন্টিংটা ক্রেডিটটা কি হবে বলেন? স্যার এখানে তো এই রিটেন আর্নিংস ক্রেডিট, রিটেন আর্নিংস কেন হবে ক্রেডিট? স্যার ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট আমার এখানে ক্যাপিটাল বাড়বে স্যার, ক্যাপিটালটা বাড়বে। ইনভেস্টমেন্ট কে বললেন, ইনভেস্টমেন্ট কথাটা কে বললেন? তানভীর বলছি স্যার। তানভীর কেন বলছেন বলেন তো ভাই? যেহেতু স্যার এই যে ইনভেস্টমেন্টের এগেইনস্টে রিসিভেবল আছে এই জন্য স্যার। না, প্রথমে যে আমি প্রফিটটাকে ইনভেস্টমেন্ট করে নিলাম, আচ্ছা রাইট, 30% এর বেশি থাকার কারণে। রাইট রাইট রাইট। আমরা এটা কিন্তু অপশনাল, এটা কিন্তু আপনি ধরে নেন যে এটা আলাদা, এটা নাই, এটা নাই কেন, এটা তো এইটা হবে হয়তো এটা। আমরা কিন্তু আগাচ্ছি কিন্তু আপনার অপশন 2 নিয়ে না, আমরা করতেছি কিন্তু আমাদের এই যে ডিক্লেয়ার ছিল যে আমাদের 2 লাখ টাকা প্রফিট হয়েছে আর 10% ক্যাশ ডিভিডেন্ড দিছে, সেই অপশন এটা একটু দেখাচ্ছিলাম ভিন্ন কারণে। তাহলে আমি দেখেন আমার কোম্পানির আমি করতেছি ইকুইটি মেথডে, ইকুইটি মেথডে আমার যেহেতু 30,000 টাকা 3,000 শেয়ার 30,000 শেয়ার 10 টাকা করে 3 লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে, তাহলে আমি 30% ওন করি। তাহলে বলছে যে ইস্যুয়ার কোম্পানিতে আপনার প্রফিট হয়েছে সারা বছরে নেট প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে 2 লাখ টাকা। সো আমি বলতেছি যে ভাই ডিভিডেন্ড দিক আর না দিক পরে, আমি প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন থেকে জেনে ফেলছি যে এই কোম্পানি এবছর নেট প্রফিট করছে হচ্ছে 2 লাখ টাকা। সঙ্গে সঙ্গে যেদিন আমি জেনেছি ওই দিনই আমার অ্যাকাউন্টিং টিম একটা অ্যাকাউন্টিং এন্ট্রি দিয়ে দিল, ইনভেস্টমেন্ট বাড়ায় ফেললো আর ডিভিডেন্ড ইনকাম করলো। এখন দেখেন এই যে সে তাহলে কি হলো যে তার হচ্ছে ইনভেস্টমেন্ট বেড়ে গেল, ডিভিডেন্ড ইনকাম ডেবিট হয়ে গেল। এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে সে যখন আবার এইখান থেকে টাকা পাবে তখন তো তার ইনভেস্টমেন্ট দেখেন সে পেয়ে যাবে কত, তার টোটাল ক্লেম করছিল কত, মানে টোটাল সে ক্লেম করছে হচ্ছে যে 60,000 টাকা আমার ইনকামের পোর্শন আমি নিয়ে নিলাম। এটা আসলে ডিভিডেন্ড, এটা আসলে শেয়ার অফ, মানে এটা আপনার নামটা হবে হচ্ছে এই জিনিসটার নাম হবে হচ্ছে শেয়ার অফ নেট প্রফিট। সে নেট প্রফিট দিয়ে সে টাকাটা, নেট প্রফিটের টাকাটা সে পুরো কোম্পানির প্রফিটের টাকাটা সে নিয়ে নিল ক্লেম করে। আচ্ছা এই যে টাকাটা নিল, এখন দেখেন এর থেকে সে কিছু টাকা আবার পেয়ে যাচ্ছে, যে কারণে এই ইনভেস্টমেন্টটা ক্রেডিট হবে। তাহলে নেট তার দেখেন তো তার ইনভেস্টমেন্ট শুরুতে কত টাকা ছিল, আমি যদি লেজার করি তার এই ইনভেস্টমেন্ট লেজার করি তাহলে আচ্ছা এটা শেষ করি, এটা আরেকটা লাস্ট এন্ট্রি দিয়ে শেষ করি তাহলে সুবিধা। ডিভিডেন্ড পেইড করলে এখানে কি এন্ট্রি হবে বলেন তো, লাস্ট এইটা এন্ট্রিটা বললে আমি এখন দুজনের লেজার করব নিচে, বলেন এটা কি হবে? ডিভিডেন্ড কি পাবো আমরা? ডিভিডেন্ড ইনকাম ডেবিট ক্যাশ ব্যাংক, না ডেবিট ডিভিডেন্ড ইনকাম কয়বার করবেন ভাই? ইনকাম তো দিয়ে ফেলছেন। সরি ইনকাম রিসিভেবল ক্রেডিট আর ব্যাংক ডেবিট হবে। এক্স্যাক্টলি, ব্যাংক ডেবিট হবে আর ডিভিডেন্ড রিসিভেবল ক্রেডিট, হ্যাঁ ডিভিডেন্ড রিসিভেবল, রাইট। এবার ঠিক আছে, ডিভিডেন্ড রিসিভেবল ক্রেডিট হবে, রিসিভেবল হচ্ছে ক্রেডিট হবে কত? ক্রেডিট হচ্ছে 10,000 টাকা, সরি 5,000 টাকা। তাহলে আমরা এটা শিখে ফেললাম। ওকে, এখন আসেন এইখানে কি হবে বলেন তো, এইখানে কি হবে? এখানেও স্যার ডিভিডেন্ড রিসিভেবল ব্যাংক ক্রেডিট হবে, ডেবিট হবে আর ডিভিডেন্ড রিসিভেবল ক্রেডিট হবে। ওকে, তাহলে ব্যাংক ডেবিট হবে হচ্ছে 30,000 টাকা আর হচ্ছে ক্রেডিট হবে হচ্ছে কি? ক্রেডিট হবে হচ্ছে ডিভিডেন্ড রিসিভেবল, হ্যাঁ ডিভিডেন্ড রিসিভেবল কত হবে?
আপনার 30,000, এটা ক্রেডিট। তাহলে এই যে ক্রেডিট হলো, তাহলে এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, কি হলো, আমরা দেখলাম যে আমাদের এইবার দেখেন একবার ডিভিডেন্ড রিসিভ ডেবিট ছিল, একবার ক্রেডিট, তার মানে এটা কিন্তু কাটাকাটি হয়ে গেল। এখন যদি আমি বলি যে এই কোম্পানির ইকুইটি মেথডে লেজার তো বুঝেন আপনারা, লেজার বুঝেন না? লেজার বুঝেন? জি স্যার, জি স্যার। লেজারটা হচ্ছে আপনার, লেজারকে বলে কি, লেজারকে বলা হচ্ছে যে আমি এটা লেজার করি, তাহলে আপনার সুবিধা হবে, কারণ একদম অ্যাকাউন্টিং যেহেতু আমরা ইয়ে করতে পারছি না, কি বলে, আমরা একটা লেজার করি। কি লেজার করব আমরা? একটা এটা লেজার বানাই। লেজারটার নাম হচ্ছে, আমাদের লেজারটার নাম কি বলেন তো? এটা হচ্ছে ইনভেস্টমেন্ট লেজার। হ্যাঁ, কস্ট মেথডে লাগবে না কেন? কস্ট মেথডে আমরা এই লেজার ফেজার করার দরকার নেই, কারণ কস্ট মেথডে টাকা পেলে হবে, না পেলে হবে না। তাহলে এখন আমি ইকুইটি মেথডে আমি লিখবো হচ্ছে, আমার হেডিংটার নাম কি? ইনভেস্টমেন্ট ইন XYZ, ইনভেস্টমেন্ট ইন XYZ, ঠিক আছে? এটাকে আমি কি করব? এটাকে আমি করে ফেললাম হচ্ছে আপনার ডেবিট, এটা আপনার করে ফেললাম, এটা আমি একটা লেজার বানায় ফেললাম। এটা হচ্ছে ডেবিট, এটা কোন পাস? এটা হচ্ছে ডেবিট পাস, আর সরি, এটা ডেবিট পাস, এটা ক্রেডিট পাস, ঠিক আছে? তো এটা আমাদের হয়ে গেল। এখন আমরা আরেকটা কাজ করতে হবে, যেহেতু এটা লেজার করবো, এটা ছোট্ট করে ফেলি, সরি একটু, ওকে, আর এখানেও আমরা নিয়ে নিই, ওকে। ওকে, তাহলে এখন আমরা দেখেন আমরা কি করব। এখন আমরা হচ্ছে একটা সিম্পল জিনিস করব, সেটা ওকে। এখন দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা লেজার বানাবো। সেই লেজারটার উদ্দেশ্য থাকবে হচ্ছে দিস ইজ ডেবিট পাস, এটা হচ্ছে ডেবিট, এটা ক্রেডিট। এখন দেখেন প্রথম যখন ইনভেস্টমেন্ট করছিলাম, এটা কোথায় যাবে? এই যে এই আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট ইন XYZ কোথায় বসবে বলেন তো? এটা কি ডেবিট ছিল না ক্রেডিট ছিল? ডেবিট স্যার, তাহলে আমি কি লিখবো বলেন তো? কি লিখবো? ইনভেস্টমেন্ট ডেবিট সাইডে লিখতে হবে নেট অফ শেয়ার অফ নেট প্রফিট। হ্যাঁ, আমি কি লিখবো? আমার ডেবিট পাশে আমরা কি লিখবো? শেয়ার ইনভেস্টমেন্ট ইন, আমাদের এইটা কি পাস? এটা কি ডেবিট পাস না ক্রেডিট পাস? সেটা বলা আগে দেখি আপনাদের। এটা কি ক্রেডিট না ডেবিট? এটা ক্রেডিট পাস স্যার। ওটা ডেবিট। আচ্ছা, ওকে, ডেবিট ক্রেডিট পাস। কারণ আমরা তো টি ফরম্যাট করা অলরেডি ভুলে গেছি, আমরা স্টেটমেন্টে করতে করতে আমাদের স্টেটমেন্ট ফরম্যাটে এটা আমাদের কনফিউশন। আর তাহলে আমাদের ডেবিট ক্রেডিট যদি হয়, তাহলে আমরা প্রথম লিখবো ইনভেস্টমেন্ট ইন XYZ, কত হবে? 3 লাখ টাকা। এখানে আমরা লিখবো হচ্ছে 3 লাখ টাকা, ওকে ফাইন। এখন দেখেন তারপরে কি হয়েছে, তারপরে এখানে শেয়ার অফ নেট প্রফিট হবে না? না, আমি একদম প্রথমটা আনছি তো ভাই, প্রথমটা আমি একদম প্রথম এন্ট্রিটা, হ্যাঁ এই যে এইটা প্রথম এন্ট্রিটা ব্যাংক হবে না স্যার? ব্যাংক হবে না স্যার প্রথম এন্ট্রি? প্রথমে তো ব্যাংক হবে স্যার। হ্যাঁ, ইনভেস্টমেন্ট ইন XYZ, ওইটা ওই আমি তো লেজার করলে কাউন্টার পার্টের নামটাই আসবে, ঠিকই আছে, মানে ইনভেস্টমেন্টের জন্য এখানে আমার আসলে নামটা আসবে ব্যাংক, তাই না? ওটা ঠিক আছে, ব্যাংকে করছি, ওকে। আমি যদি ইনভেস্টমেন্ট করছি, ওকে ফাইন। এখন দেখেন এরপরে আমরা কি করবো বলেন তো? এই যে একটা টাকা পেলাম না, কত 60,000 টাকা বাড়লো, এখানে কি ডেবিট হয়েছে না? তাহলে এখানে কি হবে? এখানে হেডিংটা কি হবে? এই যে শেয়ার অফ নেট প্রফিট, শেয়ার অফ নেট প্রফিট, শেয়ার অফ নেট প্রফিট হচ্ছে কত টাকা আসছে এখানে? কত টাকা বলেন তো? 60,000 টাকা, ওকে 60,000 টাকা আসছে। শেয়ার অফ নেট প্রফিটে ক্রেডিট পাস হবে না স্যার? কোনটা বলছেন ভাই? না, এটা তো ডেবিট হয়েছে, আবার এটাও ডেবিট, এটাও ডেবিট, ঠিক আছে, দুটোই ডেবিট। ক্রেডিট পাশে একটা হবে, ক্রেডিট পাশে কোনটা হবে বলেন তো? যেটা ডিভিডেন্ড দেওয়া হবে, এই যে এইটা, তাহলে এটা কি হবে? ডিভিডেন্ড রিসিভেবল স্যার, ডিভিডেন্ড রিসিভেবল। হ্যাঁ, সি রিসিভেবল। ডিভিডেন্ড রিসিভেবল কত টাকা হবে? 30,000 টাকা। 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকা যে হবে, তাহলে আমরা ওকে একটু আপনাদের সময় নিয়ে অঙ্কটা করলাম। কেন এই ধরনের অঙ্কই আপনাদের পরীক্ষা আসে,
কিন্তু আমরা কোনো কারণে এই বেসিক জিনিসগুলো বুঝি না দেখে পরে প্যাচ লেগে যায়। তাহলে এখন বলেন যে আমার যদি এটা টি ফরম্যাট হয় তাহলে হচ্ছে এখানে আমরা কি লিখি নরমালি বলেন তো? ব্যালেন্স একদম সেই বেসিক ব্যালেন্স সিডি ক্যারিড ডাউন, না ক্যারিড ডাউন। হ্যাঁ, কত হবে বলেন তো? এখানে আমরা যোগ করলে দুই পাশে বড় পাঁচটা যোগ করলে কত হয়? 3,60,000। এটা তাহলে 3,60,000। এই 3,60,000 হলে এখানেও কত হবে? 3,60,000। আচ্ছা, আর কি হবে আমার এখানে ব্যালেন্স ফিগারটা কি হবে? সরি, এইটা দিস অ্যামাউন্ট মাইনাস কত? 3,000। তাহলে এইটা সরি এটা আমার কি হলো? এটা ব্যালেন্স, তাই না? এই হচ্ছে ব্যালেন্স। তাহলে এখন আপনি বলেন যে আপনার ইনভেস্টমেন্টের শুরুতে কত ছিল? আপনি ইনভেস্টমেন্ট করছিলেন অ্যাকচুয়াল টাকায় 3 লাখ, কিন্তু দেখা যাচ্ছে আপনার অ্যামাউন্টটা বেড়ে হয়ে গেছে 3,30,000। কারণটা কি বলেন? প্রফিটের কারণে স্যার। টোটাল শেয়ার ছিল আমার 60,000 আর আমি ডিভিডেন্ড পেয়েছি হলো 30,000। রিটেন আর্নিংস হিসেবে ইনভেস্টমেন্ট বাড়লো স্যার আমার এখানে 30,000। ওই কোম্পানি রিটেন আর্নিংস এর পোর্শন আমি ক্লেম করছি, তাই তো? ইস্যুয়ার কোম্পানি কি হলো? ইস্যুয়ার কোম্পানির হচ্ছে আপনার ডিভিডেন্ডের আমি অংশটা ক্লেম করলাম, ঠিক আছে? এই তো কাহিনী। ওকে, আচ্ছা এখন বলেন, আমি একদম মানে ক্লাস 8-9 এর স্টাইলে অঙ্ক করে বুঝাই দিলাম। সো এইটুকু কে কে বুঝছেন বা কোনো কোশ্চেন আছে কিনা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি খুব সিম্পলিফাইড ওয়েতে একটা বানায় অঙ্ক করছি, বানানোর কারণে মাঝে মাঝে আমার নিজে কনফিউজ হয়েছে যে কোনটার পর কোনটা বুঝলে আপনারা বুঝবেন। দেখবেন প্রথমে আমি কিন্তু একটা ভুল করছিলাম ছোট্ট, বাট এখানেও দেখলেন যে একটু এলোমেলো হয়েছে। এলোমেলো হওয়ার কারণটা কি? এই অঙ্কটা আমি আপনাদের ক্লাস নিতে মনে হইলো যে থিওরি পড়ায় আমি কোনোদিনই বুঝে দিতে পারবো না। আমার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অঙ্কের মাধ্যমে বুঝাই দিতে হবে। এই অঙ্কটা যদি আপনি বুঝেন তাহলে IAS 28 এর 100% আপনাকে বুঝাই দিচ্ছি, আর কোনো কিছু গ্যাপ থাকবে না। এখন বলেন যে কতটুকু বোঝা গেল বা বোঝা গেল, বলেন কেউ কিছু বলবেন? কোনো কোশ্চেন আছে? সবচেয়ে যিনি আগের আমি বুঝতে পারছি না, একজন বলছিলেন, কে বলছিলেন? আপনি কি আজকে আসেন ক্লাসে? একজন বলছিলেন না যে স্যার আমি একটু অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের না, আমার বুঝতে অসুবিধা হচ্ছে। নজরুল ভাই বলছিল স্যার, মনে হয় না আছে। আচ্ছা, তাহলে এইটা কি বোঝা গেছে পুরোটা? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, তাহলে তাই যদি হয় আমি শীটটা দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। আমরা ফিজিক্যাল ক্লাসের দিন বা নেক্সট ক্লাসে কোশ্চেন করতে পারবেন। আমি ফাইলটা ক্লোজ করে সেভ করি, এবার ওই জায়গায় চলে যাই, মেইন জায়গায়। স্যার এই অঙ্কটা একটা কোশ্চেন আকারে দিবেন স্যার? কোশ্চেন আমি কোশ্চেন আকারে বানাই দিব। ওই যে লেখাটা লিখলাম না, এটা আমি একদম থিওরি দিয়ে একটা কোশ্চেন বানাই দিব, ঠিক আছে? মানে টেক্সট দিয়ে এটা অঙ্ক বানাই দিব, ঠিক আছে? সো আমি একটু সিম্পলিফাইড হইতে করছি এক্সেলে, তো এটা ওয়ার্ডে আমি অঙ্কটা লিখা তারপর এটা দেখাই দিব। ওকে, তাহলে এবার বলেন যে এরকম একটা যদি এই অঙ্কটা যদি আসে তাহলে এই অঙ্কটার জন্য আপনাকে দিবে মাত্র 10 মার্কস। ছোট অঙ্ক তো, এই 10 মার্কস কি আমরা কনফিডেন্ট যে পাবো? এটা কোন সন্দেহ আছে আপনাদের এটা এখন? পারবো স্যার ইনশাআল্লাহ। তাহলে ডিফারেন্সটা কি হলো আরেকবার রিক্যাপ করি। ডিফারেন্সটা হলো আমরা নরমালি যে কোনো ইনভেস্টমেন্টকে আমরা আগে মনে করতাম কস্ট মেথডের মতো। কেন কস্ট মেথডের মতো? আমরা মনে করতাম যে শেয়ার কিনেছি, সিম্পল, আমার টাকাটা আমি ইনভেস্টমেন্ট করছি, আর ডিভিডেন্ড পেলে এই দুইটা কাহিনী ঘটবে যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার হবে। এবং অনেক কোম্পানি এই ডিভিডেন্ড ডিক্লেয়ার এন্ট্রিটাও দেয় না। এটাও ট্রু যে কেন দেয় না, এর কারণটা হচ্ছে যে সে মনে করে যে কবে ডিক্লেয়ার করলো, সে ধরেন 100 কোম্পানি ইনভেস্টমেন্ট করে রাখছে, 100 কোম্পানি কবে কি ডিক্লেয়ার করলো এটা হিসাব করলো না। বাট আমরা জানি যে অ্যাকাউন্টিং এর প্রভিশনস বলে একটা কথা আছে, আপনারা জানেন তো না? প্রভিশনস জানেন না? প্রভিশনস মানে হচ্ছে যে কোনো একটা মানে লাইবিলিটি, মানে কন্টিনজেন্ট অ্যাসেট, কন্টিনজেন্ট লাইবিলিটি এবং অ্যাকচুয়াল লাইবিলিটি এবং রিসিভেবল। এই এন্ট্রিটা ইজ বেসিকলি কি বলে, কারণ যে বছর আমার শেষ হয়ে গেল ওই বছরে তো আমি ডিভিডেন্ডটা পাই না। দিস ইজ এ অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, এবং অনেকে এটা খেয়াল করে না। অনেকগুলো কোম্পানি ইনভেস্টমেন্ট করে রাখছে, তার ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে কি করে না এটা খবর রাখে না। কিন্তু কোশ্চেন হচ্ছে এটা মাস্ট লাগবে, এবং
এইটা সবাই করে, কারণ টাকা যদি ক্যাশে ঢুকে তাহলে তো ডেফিনেটলি ব্যাংক রিকনসিলিয়েশন এসে যদি খবর নাও জানে, সে মাস শেষে ব্যাংক স্টেটমেন্ট তুললে দেখে যে লেখা আছে যে স্কয়ার ফার্মার থেকে এত টাকা পেয়েছি, ওই টাকা থেকে এত টাকা পেয়েছি, তখন তাকে এন্ট্রিটা দিতেই হয়। এবং এইসব এন্ট্রিগুলো সাধারণত মাস শেষে আমাদের অ্যাকাউন্টেন্টরা রাখে। বাট যদি আমরা রেগুলার করতাম সবকিছু, তাহলে এইটাই স্ট্যান্ডার্ড এভাবেই করতে হবে। তো ডিফারেন্সটা কি, আমরা নর্মালি কস্ট মেথডের এই এন্ট্রিটা এবং এই এন্ট্রিটা সব কোম্পানি করে। আর মোস্টলি এই চ্যাপ্টার পড়ার আগে বা আমি এটা পড়ার আগে ইকুইটি মেথডে যে এইভাবে এন্ট্রি হয় এবং এর ভিতরে যে শেয়ার অফ প্রফিট অথবা শেয়ার অফ লসের একটা এন্ট্রি দিতে হয়, সেই জিনিসটাই অনেকেই হয়তো আপনাদের জানা ছিল না। দিস ইজ এ নিউ ইনফরমেশন ফর অল অফ ইউ। যারা অ্যাকাউন্টেন্ট তাদের জন্য নতুন, যারা নন অ্যাকাউন্টেন্ট তাদের জন্য নতুন। এবং এই কারণে এইখানে যেমন সিম্পল ডিভিডেন্ড রিসিভেবল, ডিভিডেন্ড ইনকাম হলো, কিন্তু এখানে তা হলো না। এখানে ডিভিডেন্ড রিসিভেবল হয়ে গেল আর ইনভেস্টমেন্ট ক্রেডিট হলো। আর পরবর্তীকালে যখন টাকা পেলাম, তাহলে বোথ দ্য কেসেই হচ্ছে আমি কি করলাম, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হলো আর ডিভিডেন্ড রিসিভেবল ক্রেডিট হলো। এখানে কোনো কাহিনী নেই। এখানে একটা কাহিনী কি আছে, আমি ইনভেস্টমেন্ট বাড়াই দিয়েছিলাম হচ্ছে মোট 60,000 টাকা, তার থেকে ক্যাশ যেহেতু পেয়ে গেছি, ওই টাকা আবার ইনভেস্টমেন্ট লিকুইডেট করে নেট আমার ডিভিডেন্ড ছাড়াও আমার যেহেতু ইনফ্লুয়েন্স আছে, আমি মনে করছি যে আমার টাকাটা না পেলেও এই 30,000 টাকা, এই যে 30,000 টাকা যে বাড়লো, এই ব্যালেন্স 30,000 টাকা যে থেকে গেল, এই 30,000 টাকা আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 3 লাখ টাকা হলেও আমি আরো 30,000 টাকা ক্লেম করতে পারবো, বিকজ আই হ্যাভ এ সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স, আমার কন্ট্রোল আছে ওভার দ্য অর্গানাইজেশন। সো আমার মনে হয় যে এর বেশি আর ব্যাখ্যা করার দরকার হবে না, আমরা এটা ক্লোজ করি, এটা আমি অঙ্ক করে আপনাদের দিয়ে দিব। ওকে, তাহলে এইখানে দেখেন, তাহলে আমরা এই দুইটা চ্যাপ্টারের এইটা থিওরি না পড়লে আপনাদের এই সিম্পল ইনভেস্টমেন্টের এবং ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ইজ টু ইজি ফর ইউ। আপনার একদম অ্যাকাউন্টিং দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। সো এই অঙ্কগুলোই আপনারা অনেক পাবেন, বাট আমি যেটা করেছি এটাই বেসিক অঙ্ক, এটা হলেই হবে, আর দরকার হবে না। এবার আপনি আসেন, এই যে অ্যাসোসিয়েটের কথা বলা আছে, এই যে একটুকে বললাম যে আপনার কি বলছে, এবার থিওরিটাকে একটু দেখি যে অঙ্কটা করলাম। If an investor holds directly or indirectly 20% of the voting rights of entity, then it's normally considered an associate entity and accounted for its accordance to IS 28 investment in associate. তো আমি ওইখানে ব্র্যাকেটে লিখে দিছিলাম না ভাই, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট, মনে আছে আপনাদের? খেয়াল করেছেন? জি স্যার। ওকে, হ্যাঁ আমি লিখে দিছি, ওখানে লেখা আছে, আপনারা দেখলে পরে বুঝবেন। State that there is a presumption that the investor has significant influence over the entity unless it can be clearly demonstrated that this is not the case. Acha, the key concept of the definition significant influence, key significant influence এর main conceptটা কি, এইটাও আমি আপনাদেরকে বলেছিলাম যে নরমালি 20% এর উপরেই হয়, 20% থাকলেই ধরে নেওয়া হয় যে এটা ইনফ্লুয়েন্স। কিন্তু এখানে একটা কিন্তু আছে, এই কথাটা একটু বলে দিই, এটা একটু খুব মনোযোগ দিয়ে শুনেন। ধরেন আপনার গভর্নমেন্ট যদি কোনো কোম্পানিতে, আমি একটা উদাহরণ হিসেবে বলি, লেটস সে আপনারা অনেকগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে, আপনাদের কি জানা আছে যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো, যে এমএনসি কোম্পানিগুলো আছে, এদের প্রত্যেকেরই গভর্নমেন্টের শেয়ার আছে, এটা আপনার জানা আছে? কারণ শুনেছেন এই কথাটা? না স্যার, শুনি নাই। যেমন বলি, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সেনোফি নামে একটা কোম্পানি আছে, তারপরে নুভিস্তা ছিল আগে, নুভিস্তা যেটা অর্গানন ছিল, তারপরে নোভার্টিস নামে একটা কোম্পানি আছে, জিএসকে নামে একটা কোম্পানি আছে। যেসব কোম্পানিগুলো এমএনসি কোম্পানি, ফার্মা, ফার্মা এমএনসি কোম্পানি, তাদের সবারই বাংলাদেশের একটা কর্পোরেশন আছে, সেটার নাম হচ্ছে বিসিআইসি। বাংলাদেশ কি যেন, কি বিসিআইসি কি বলে যেন, এটা কি কর্পোরেশন বলে? এটা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ওদের শেয়ার আছে। যেমন সেনোফি ছিল 15%, অর্গাননে ছিল 17%, মানে মোটামুটি তাদের প্রত্যেকেরই আপনার 10%, 12%, 13%, 8% এরকম আছে। 20-এর উপরে কোনো কোম্পানি ছিল কিনা আমি জানি না। এখন এই উদাহরণটা কেন দিলাম, গভর্নমেন্ট যদি কোথাও যদি মনে করেন যে আপনার ইনভেস্টর হয়, আর সেই ইনভেস্টমেন্ট যদি 20%-এর নিচেও হয়, সেটা এক্সেপশন হিসেবে দে হ্যাভ সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স। তারপরে একটা উদাহরণ দিয়ে বুঝাই দিলাম যে নর্মালি আপনি আমাদের মতো আম জনতা যদি কোনো কোম্পানির 20% হোল্ড করি, তাহলে আমরা ক্লেম করতে পারি অ্যাজ পার IS 28 যে আমরা এই কোম্পানিতে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে।
কিন্তু কিছু কিছু এক্সেপশন ক্ষেত্র আছে। কি এক্সেপশন? যে গভর্নমেন্ট যদি কোথাও হোল্ড করে 5% হোল্ড করলেও তার পাওয়ার আছে। সো সেই জায়গায় এই সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্সের এক্সেপশনটা বলে দিছি যে সেটা এই যে দেখেন এখানে এই লাইনটা যখন পড়ছি আপনারা কেউ কিছু বলেন নাই। এই যে বলতেছে যে স্টেট দেয়ার ইজ এ প্রিজাম্পশন দ্যাট দ্য ইনভেস্টর হ্যাজ সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স ওভার দ্য এন্টিটি, এই যে 20%। আনলেস এই কথাটা আমি আনলেসের কথাটা আমি ওই সময় পড়েছি, বাট আপনারা সামহাও হয়তো খেয়াল করেন নাই। আনলেস দিয়ে কি বলা আছে? আনলেস ইট ক্যান বি ক্লিয়ারলি ডেমনস্ট্রেট দ্যাট দিস ইজ নট দ্য কেস, মানে এক্সেপশন, মানে এমনও হতে পারে যেটা আমার 20%-এর নিচে আমার আছে 15%, বাট তারপরেও আমি সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে, এটা যেমনি সম্ভব। আবার এমনও হতে পারে, তর্কের খাতিরে বলতেছি, গভর্নমেন্টের সাথে আপনি ব্যবসা করেন, গভর্নমেন্টের ওন একটা কোম্পানি, সেখানে গভর্নমেন্ট হোল্ড করে 75%, আপনি 25% হোল্ড করেন ধরলাম। তাহলে নর্মালি কি হয়? আপনি 25% হোল্ড করা মানে আপনার ইকুইটি মেথড হওয়ার কথা, কিন্তু উল্টা হতে পারে যে গভর্নমেন্ট যেহেতু পলিসি, মানে গভর্নমেন্টের সাথে আপনি পারবেন না, নর্মালি ধরে নেওয়া হয়, বা এরকম ইনফ্লুয়েন্স আছে, তখন 25% থাকার পরেও আপনি কিন্তু এই সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স নাই এটা ধরে নিয়ে আপনি কস্ট মেথডের বাইরে ইকুইটি মেথড করতে পারেন। তাহলে এই যে 20%-এর রুলটা, এটা একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল, যেমনি কিছু এক্সেপশন আছে, সেই এক্সেপশন গুলো বলে দিলাম। এই কথাটা কি বুঝতে পারলেন? আমি লাস্ট যে কথাটা বললাম, কেউ একজন বলেন তো বোঝা গেল কিনা পুরো জিনিসটা? বোঝা গেল ভাই? জি স্যার, বুঝছি। তার মানে দিস ইজ এক্সেপশন, যে কোনো রুলের এক্সেপশন থাকে না, এই এক্সেপশন যে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স বলতে আমরা ধরে নেব 20%, বাট দেয়ার মে বি এ এক্সেপশন যে 20%-এ কম থাকার পরও সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আপনি ইউজ করতে পারেন, আবার বেশি থাকলেও আপনাকে এটা ডিপ্রাইভ করতে পারে। এমন জায়গায় গেলেন যেখানে আপনার পাওয়ার খুব কম, হ্যাঁ, এরকম হয়। তো যাই হোক, দ্য কি কনসেপ্ট অফ দ্য ডেফিনিশন সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স অ্যাজ পার IAS 28 explain the significant influence is the power to participate in the financial and operation policy. এটা ভেরি ইম্পর্টেন্ট লাইন। হ্যাঁ, এই যে দেখেন এই লাইনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে? IAS 28 explain the significant influence in the power to participate in the financial and operating policy decision of the entity, but not control over the policies. এই কন্ট্রোল মানে কথাটা কি বলে? কন্ট্রোল বললে কি মাথায় আসে বলেন তো দেখি, কেউ একজন বলেন তো কন্ট্রোল বলতে কি বোঝা যায়? 50% অ্যাবাভ শেয়ার। মানে আপনারা ধরতে পারছেন কথাটা, মানে 20 থেকে 50 মানে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স, আর কন্ট্রোল মানে 50-এর উপরে। ওকে, ফাইন, আপনারা বুঝতে পারছেন। The existence of the significant influence by an investor is usually evidence in one of the following ways. কি? রিপ্রেজেন্টেশন অন দ্য বোর্ড। আমি আপনাদেরকে বলছিলাম, এটা আপনার থিওরি ধরেন, এরকম একটা থিওরি আসবেই, আপনি ধরে নেন যে আপনি যে ইনফ্লুয়েন্সটাকে কোথায় খাটাবেন। ইনফ্লুয়েন্স তো মুখে মুখে বললে হবে না। দেখা যাবে বলা হলো যে একটা কোম্পানির 10 জন বোর্ড অফ ডিরেক্টর আছে, আপনি 20% হোল্ড করেন, আপনি বললেন যে ভাই আমাকে 2 জন দিতে হবে যেহেতু আমার 20%। সো রিপ্রেজেন্টেশন অন দ্য বোর্ড অফ ডিরেক্টরস, পার্টিসিপেশন ইন দ্য পলিসি মেকিং, যেহেতু আপনি বোর্ডে আছেন তো ডেফিনেটলি আপনি পরবর্তীকালে বলবেন যে ভাই আমাকে একটু আমি বোর্ডে থাকা মানেই কি যে একটা এসওপি হচ্ছে, একটা পলিসি হচ্ছে, আপনার সেগমেন্টে থাকবে। ম্যাটেরিয়াল ট্রানজাকশন বিটুইন দ্য ইনভেস্টর এন্ড এন্টিটি, দেখা যায় যে সাথে সাথে কোনো না কোনো মানে একটা রিলেশনশিপ, বিজনেস বা অনেক কিছু থাকে, এই ধরনের জিনিসগুলো তাদের থাকতে পারে। তো এটা একটা ইস্যু। আর একটা ইস্যু কি বললাম, এটা কি ইন্টারচেঞ্জ দ্য ম্যানেজারিয়াল পার্সোনেল। কি হয় আমি বলি, এটা কেউ ব্যাখ্যা করতে পারবেন এটা মানে কি? এই যে কথা ম্যানেজারিয়াল পার্সন কথাটা অর্থ কি বলবেন? কেউ একজন বলতে পারবেন এটা মানে কি? ম্যানেজমেন্টকে চেঞ্জ করতে পারবো এরকম কোন ইনফ্লুয়েন্স যদি থাকে, ম্যানেজমেন্ট মানে কোম্পানি ম্যানেজমেন্ট, মানে যেটা, হ্যাঁ আপনি কিছুটা কাছাকাছি গেছেন। আরো স্পেসিফিক বলা হচ্ছে ইন্টার এক্সচেঞ্জ অফ ম্যানেজারিয়াল পার্সোনেল মানে পার্সন। তো দেখা যায়, আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। জ্যোতি ল্যাবরেটরিজ এবং কল্লোল মিলে একটা কোম্পানি হয়েছে আজ থেকে ধরেন প্রায় 10 বছর আগে। নাম হচ্ছে জ্যোতি কল্লোল বাংলাদেশ লিমিটেড। তো ওখানে জ্যোতি ল্যাবরেটরিজ ইন্ডিয়া 75% হোল্ডিং আর 25% কল্লোল। কিন্তু ওই কোম্পানিতে দেখা যায় মার্কেটিং এর একটা লোক কল্লোলের থেকে রিপ্রেজেন্টেটিভ করে, মানে কল্লোল বলছে যে এই লোকটা রিক্রুটমেন্ট আমি করে দিব। এটার কারণটা কি দেখেন, কারণটা হচ্ছে এইটাই যে তার কোম্পানির কিছুটা আমি কিন্তু ইন্টারনালি আপনার কিছুটা কন্ট্রোল আমার থাকলো। আবার সিমিলারলি আমি বলি
এটা আরো একটা ইন্টারেস্টিং তথ্য, যে ওরা বলে দিচ্ছে যে আমার এই কোম্পানি সিও অলওয়েজ রিক্রুটেড বাই জ্যোতি ল্যাবরেটরিজ। কেন বলছেন এই কথাটা বলেন তো? সিও তাদের রিক্রুটমেন্ট হবে, এই কথাটার কারণ কি, কেন বলছে বলেন তো দেখি? আছে স্যার, তাদের কন্ট্রোলিংটা থাকার জন্য। এক্স্যাক্টলি, টেকনোলজিটা মনে হয় ওদের। এক্স্যাক্টলি, সেটাই তারা। তার মানে এই লোকজন রিক্রুটমেন্ট করার ক্ষেত্রেও কন্ট্রোলের একটা প্রভাব থাকে। আর একটা থাকে প্রভিশন অফ এসেনশিয়াল টেকনিক্যাল ইনফরমেশন। ধরেন বলে দিল, জ্যোতি ল্যাবরেটরিজ বলে দিল যে আমি যে এই ফর্মুলা দিলাম, আমি উজালা তৈরি করি না, উজালা নামে একটা লিকুইড তৈরি করে, এটার নাম কি? উজালা, বুঝতে পারছেন তো উজালা কি? ওই যে আমরা কি, এটা কি বলে জন্য জিনিসটা? নীল স্যার, ব্লু, রাইট। এই ব্লুটা যে তারা তৈরি করে, তো নিশ্চয়ই একটা ফর্মুলা আছে না? এই ফর্মুলা হয়তো বললো যে এটা আমি এই ইনফরমেশনটা কনফিডেন্সিয়াল থাকবে, অন্য কাউকে দেওয়া যাবে না। সো এই ধরনের অনেক, তো দেখা গেল তাহলে কি হলো, তাহলে R&D লোকটাও হয়তো তারা দিয়েছে, বললো যে ভাই আমি সিও নিয়োগ করব, আর যেহেতু আমার কনফিডেন্সিয়ালিটি আছে, অতএব আমার লোকই হচ্ছে এই ফর্মুলাটা বানাবে, অর্থাৎ এইটা আপনারা, এই বমটা অন্যরা তৈরি করতে পারবে না। সিমিলারলি আপনাদের মনে আছে কোকা কোলা যে কোম্পানি, এই কোকা কোলা কিন্তু বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করে, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে কোকা কোলার এমপ্লয়ি ছাড়া কোনো কোম্পানির কাউকে এই রেসিপিটা দেয় না। তারা কি পরিমাণ কি মিক্স করবে এই রেসিপি তারাই জানে। সো কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করলেও কোকা কোলার যে নর্মাল রেসিপিটা কিন্তু অনেকটা কনফিডেন্সিয়াল এখনো আছে। এইটার কারণ হচ্ছে এই যে টেকনিক্যাল ইনফরমেশন গুলো তারা বাইরে দিতে চায় না। সো মোটামুটি আমরা থিওরি পারপাস প্লাস অঙ্ক পারপাসের একটা জিনিস দেখলাম। তাহলে এই অ্যাসোসিয়েট মানে IS 20 বলেন স্যার, ম্যাটেরিয়াল ট্রানজাকশন বিটুইন দ্য ইনভেস্টর এন্ড এন্টিটি, স্যার এটা একটু রিপিট করেন স্যার। ও আচ্ছা, এটা বলছি, হ্যাঁ বলি, হ্যাঁ একদম ভালো বলছেন। ম্যাটেরিয়াল ট্রানজাকশন বিটুইন দ্য ইনভেস্টর এন্ড দ্য এন্টিটি, আমি বলি ওই যে আমি একদম আমার মজার ব্যাপার লাগে কি, এই বইটা, সীমার বইটা বা যে কোনো বই আমার খুব ভালো লাগে। কেন? এই বইগুলা এত বেশি প্র্যাকটিক্যালি, ভাই আপনি বিশ্বাস করতে পারবেন না, সীমা এবং SSC এর যে বইগুলো আমি খুব পছন্দ করি, ভয়াবহ। আমি মনে করতে পারেন যে এগুলো আমি ফ্যান। ওয়াই? বিকজ এইটা শুধু থিওরি না, প্র্যাকটিক্যালি থাকে। এই যে লাইনটা লিখছে, এই লাইনটা আমি প্র্যাকটিক্যালি কল্লোলে দেখে আসছি। একটা উদাহরণ দিই, কল্লোলের সাথে থাই প্রেসিডেন্ট ফুড, থাইল্যান্ডের একটা জয়েন্ট ভেঞ্চার, নাম হচ্ছে মামা নুডলস নামে একটা নুডলস তৈরি করে। ওইখানে এই কোম্পানি ফর্ম করার আগে জেভি এগ্রিমেন্টে ক্লিয়ারলি বলা আছে যে আপনার ওই কোম্পানির যত র মেটেরিয়াল সব থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করতে হবে এবং তারাই সোর্স বলে দিবে। কেন বলেন তো? কারণটা কি বলেন তো দেখি, কেউ লজিক বলতে পারেন কিনা বলেন। কেন এটা? রেসিপিটা নিজেদের কাছে থাকবে, রেসিপিটা নিজেদের কাছে থাকবে, প্লাস টেস্টটা আপনি থাইল্যান্ডে যেও মামা নুডলস খেলে যেরকম একটু ধরেন টমিয়াম টেস্ট, তারপরে হচ্ছে ঝাল যেরকম লাগবে, যেরকম টেস্ট লাগবে। কারণ আপনারা বলি একটা নুডলসের একটা ছোট প্যাকেট, রাইট, একটা নুডলসের যে প্যাকেটটা, ওটার দাম কত? এখন আমি অনেকদিন শপিং করি না, 20 টাকা 22 টাকা হবে, যে ছোট প্যাকেট না আর বেশি, ওই যে একটা সিঙ্গেল প্যাকেট কত হবে? আর 18 টাকা। আচ্ছা, ধরলাম 20 টাকা তর্কের খাতিরে। সো আমি যখন 2010 সালে এটা লঞ্চ করি তখন এটা দাম ছিল 15 বা 17 টাকা। কিন্তু আপনাকে মজার ব্যাপার জানেন যে কল্লোলের এই প্রজেক্ট বাংলাদেশে হওয়ার আগে গুলশান 2 এর যে মার্কেট আছে, গুলশান 1 এর 2 এর যে একের মার্কেট স্পেশালি, ওইখানে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এই নুডলস গুলো বিক্রি হইতো 100 টাকা করে প্যাকেট। ইয়েস, কেন বলেন তো 100 টাকা কেন হয়তো বলেন তো? যারা ইম্পোর্ট করতে এবং যারা এই টেস্টটা পছন্দ করে, ধরেন থাইল্যান্ডের যে লোকগুলো বাংলাদেশ থাকে, চাইনিজ যে লোকগুলো থাকে, বা যারা কোনোবার থাইল্যান্ডে যে মামা নুডলসটা খাইছে তারা এই টেস্টটা খুব পছন্দ করে। সো 100 টাকা করে ইম্পোর্টেড মার্কেটে, হ্যাঁ, তার মানে ওরা এই কারণে এটা করছে। এখন তারা এটা করতে পারতো না যদি এমন হতো তাদের ইনভেস্টমেন্ট 5%। আমি লজিকে বলতেছি, লজিকটা হচ্ছে যদি এমন যদি হতো তাদের ইনভেস্টমেন্ট হচ্ছে 5% বা 10%, তাহলে তারা পারতো না, কারণ দে হ্যাভ নো কন্ট্রোল, ইভেন দে হ্যাভ নো সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স। তার মানে আপনি একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন, সেই কোম্পানির সাথে ম্যাটেরিয়াল ট্রানজেকশনের রাইটটা আপনার কাছে থাকবে। তো কি বলছে কথাটা? ম্যাটেরিয়াল ট্রানজেকশন বিটুইন দ্য ইনভেস্টর অ্যান্ড দ্য এন্টিটি। ইনভেস্টর কারা? ইনভেস্টর এখানে হচ্ছে কল্লোল, ওই যে থাইল্যান্ডের ওই কোম্পানি, ওই কোম্পানির নাম থাই প্রেসিডেন্ট ফুড। তাহলে থাই প্রেসিডেন্ট ফুড হচ্ছে ইনভেস্টর, আর এন্টিটি হচ্ছে কল্লোল থাই প্রেসিডেন্ট ফুড ইন বাংলাদেশ। তাহলে থাই প্রেসিডেন্ট ফুড ইন থাইল্যান্ড ইজ এ ইনভেস্টর,
আর বাংলাদেশের এন্টিটির নাম হচ্ছে কল্লোল থাই প্রেসিডেন্ট ফুড ইন বিডিডি। তাহলে এই যে ম্যাটেরিয়াল ট্রানজাকশন করার একটা রাইট তার ছিল, বিকজ সে শুধু সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্সই না, তার কন্ট্রোল আছে, বিকজ সে 65% ওন করে অফ দিস কোম্পানি। তাহলে এই এক্সাম্পলটা কি প্র্যাকটিক্যালি বুঝাইতে পারছি? আপনি যে কোশ্চেন করছিলেন, ইজ ইট ক্লিয়ার টু ইউ নাও? জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। আর এখানে আরেকটা নন অ্যাকাউন্টিং কোশ্চেন আছে। বলেন। কোশ্চেনটা হলো স্যার, আমাদের পণ্যের গায়ে তো বিএসটি এর অনুমোদন নিতে হলে ইনগ্রেডিয়েন্টস সহ লিখতে হয়, এই ক্ষেত্রে কিভাবে কন্ট্রোল করে স্যার? ওই ইম্পোর্টের ক্ষেত্রে না, এটার ক্ষেত্রে বলছেন? যে কোনো প্রোডাক্ট স্যার মার্কেটে যখন সেল করবে তখন এটা কি দ্বারা বানানো হয়েছে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস এর পার্সেন্টেজ দিতে হয় স্যার। ওটা লেখা থাকে ভাই, সব প্রোডাক্টে লেখা থাকে। না থাকলে স্যার ম্যাটেরিয়ালের কন্ট্রোলটা থাকে স্যার। আচ্ছা ওইটা ঠিক আছে, ওইটা আসলে হয় কি, আমি বলি, এটা ঠিকই বলছেন, ওইটা কোকের গায়েও লেখা আছে, কিন্তু কোকের রেসিপি এখনো সার্চ দেন, দেখবেন এই কথা বলা যে ওর রেসিপিটা জানে না। এইটা আমি একটু কনফিউশন আছে। হ্যাঁ, আপনি ঠিক বলছেন যে নর্মালি তো ওখানে তো সবই লেখা থাকে, বোতলের গায়ে লেখা থাকে কি কি আছে। সেই জায়গায় মনে কোনো টেকনিক্যাল ইস্যু আছে কিনা আমি ঠিক জানি না, কারণ এই জিনিসটা একটু আপনি ভালো কোশ্চেন করছেন যে এটা তো আসলে একটা টেকনিক্যাল নো হাউ, এবং এটাকে বলে হচ্ছে এটাকে বলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আপনি এই যে এটার যে ফর্মুলাটা, আপনার যে ফর্মুলাটা এই যে এটা আবার আরেকটা আইএস আছে, আইএস নাম্বার হচ্ছে 38। IS 38-এ বলা আছে যে আপনি যদি কোনো রেসিপি থাকে আপনার কাছে, ফর্মুলা থাকে, এইটা আপনি কিন্তু রেজিস্টার অফ কপিরাইট পেটেন্টেড ওই ট্রেডমার্ক, ওইখানে আপনি কিন্তু কপিরাইট আলাদা আর পেটেন্ট ট্রেডমার্কটা আলাদা, ওইখানে কিন্তু আপনি ফর্মুলাটাকে রেজিস্ট্রেশন করতে পারেন। তো ফর্মুলা রেজিস্ট্রেশন করলে কিন্তু নর্মালি দুইটা হয়, একটা হচ্ছে যে আপনি যেটা করবেন, যেটা দিবেন, সেটা কেউ নকল করতে পারবে না। সো আমার ধারণা যে কোক এখন তো আর ওটাকে লুকায় রাখতে পারে না, কারণ আপনার কথা অনুযায়ী যে কোনো জায়গায় কিন্তু বিএসটি বা অন্য জায়গায় এটা লিখতে হয়। তো হয়তো এমন কনফার্ম করা যে কোক যে রেশিওতে যা যা করে ওই টেস্ট কেউ নকল করতে পারবে না, এই কারণে হয়তো তাদের ওইটা প্যাটেন্ট করা আছে এবং ওইটা জানার পরেও কেউ নকল করতে পারে না, কিন্তু প্রথম দিকে এটা সিক্রেট ছিল। রাইট, আমি বুঝতে পারছি আপনার কোশ্চেনটা, এবং আমি মনে করি যে আমি যেটা বলছি এটা আপনি বুঝছেন। এনিওয়ে, এখন যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারিজ, এবার আসলো কিন্তু আমি তাহলে কি হলো, আমরা ধরে নিলাম যে 10 মার্কসের বা ওই লেভেলের অঙ্কের একটা জিনিস আমরা করলাম। এখন আপনাদেরকে আমি কোশ্চেন, যেহেতু আমাদের ইনস্টিটিউটে এই পরীক্ষাটা প্রথমবার দিবেন, অন্য ইনস্টিটিউট ICMA সি এর কোশ্চেন, SSC SCMAর কোশ্চেন গুলো দিয়ে দিব, বা আপনারা খুঁজে পাবেন। F2 সিলেবাস এটা আছে, F2 মানে এই সিলেবাসটার নাম F2 কোশ্চেন অনলাইনে দেওয়া আছে, খুঁজে পাবেন, অথবা আমি আপনাদেরকে এখনই দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। তাহলে একটা শেষ চ্যাপ্টার, IS 28 শেষ। এবার যেটা পড়বো এটা হচ্ছে IS 27, IFRS 10 এবং হচ্ছে IFRS 3। সেইখানে হচ্ছে ইনভেস্টমেন্ট সাবসিডিয়ারিজ। এখন বলেন, আগের ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ছিল কোনটা? লেস দেন 50%, মোর দেন 50%। আর সাবসিডিয়ারি হইলে কি হবে বলেন তো? এখানে বলেন, রাইট, মোর দেন 50%। ওকে, তাহলে আমরা এখন সেকেন্ড পার্টের অঙ্কে চলে আসছি, যে আমরা বললাম মোর দেন 50%। এই মোর দেন 50% হয়, এইটার আবার অ্যাকাউন্টিং ভিন্ন। তো আমি আজকে একটু থিওরি পড়ায় যাই, নেক্সট দিন এই অঙ্কটা করবো। আজকে একটা অঙ্ক হলো, তাই একটু থিওরি চট করে পড়ে যায়। হয়তো আমরা 10 মিনিট পরে ক্লাস শুরু করছি, তো আমরা আশা করি যাই যে 9:40 পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করি, আপনাদের আপত্তি না থাকলে। সো বলছে যে ইট ইজ অফেন দ্য কেস দ্য বিজনেস conduct part of their operation by making investment in the business entities. For example, a business that aims to expand its market share could opt to purchase one or more competitor. ওই যে আমি বললাম আগের দিন যে বিভিন্ন কম্পিটিটর কিনে নেয়, আমরা দেখেছি যে স্টার স্পোর্টস, ESPN এর কথা বলছিলাম, বিভিন্ন কোম্পানি করছিলাম। rather than taking the slower route of building market share by the, যেমন ধরেন নর্মালি কি হয় যে আপনি যদি আকিজ কি বলছে, দেখেন আকিজের কথা, বাংলাদেশি কোম্পানি, একটা ফর্মুলা বলি। আকিজ 12,500 কোটি টাকায় তাদের একটা কোম্পানি সেল করছে, এই কোম্পানির নাম হচ্ছে ঢাকা টোবাকো। করার পরে তারা এই টাকাটা পেয়ে গেছে। এখন তারা কি করছে, তাদের বিজনেস এক্সপানশন করছে। এক্সপানশন করতে গিয়ে, আবার মিউট করে দিই একটু, সরি, এক্সপানশন করতে দুইটা কাজ করছে। তারা নিজেরা কিছু কিছু কোম্পানি দ্বারা করতেছে, আবার বেশ কিছু এক্সিস্টিং কোম্পানি কিনে ফেলছে। আপনারা হয়তো জানেন যে আকিজের পাঁচ ভাই, মোটামুটি 5 ভাই একই সঙ্গে আছেন, বাট তাদের আবার ভেঞ্চার গুলো একটু ভাগ করে ফেলছেন। তো ভাগ করার পরে এই টাকাটা নিশ্চয়ই তাদের ভিতরে ভাগ হয়ে গেছে, আমি জানি, বাট আমি বলছি না, ধরেন আমি একাডেমিক ডিসকাশন হিসেবে রাখতেছি। তারা কি করতেছে, প্রত্যেকেই বিভিন্ন বিজনেস অ্যাকুইজিশন করছে। যেমন
আকিস টেক্সটাইল যারা পেয়েছে, আকিস টেক্সটাইল আবার নতুন করে কিন্তু একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিনে নিছে, আমি যতদূর শুনেছি বেশ ভালো অ্যামাউন্ট দিয়ে 200 কোটি টাকা 200-300 কোটি টাকা ইনভেস্টমেন্টে একটা নতুন ফ্যাক্টরি কিনে নিছে। তারা আবার যারা ধরেন এরকম করে তাদের কি হয় যে টাকা আছে, ইনভেস্টমেন্ট করার জায়গা আছে, সো হোয়াট দে ক্যান ডু, এই যে বলতেছে রেদার টেকিং এ স্লোয়ার রুট টু বিল্ডিং মার্কেট শেয়ার বাই গ্র্যাজুয়াল অর্গানিক গ্রোথ, মানে আপনি নতুন কোম্পানি করে আস্তে আস্তে করে মার্কেট শেয়ার বাড়াবেন, নতুন করে ব্র্যান্ড তৈরি করবেন, এইটা একটা বিজনেস পলিসি। আর একটা পলিসি হচ্ছে না, আপনি টাকা আছে, আপনি কম্পিটিশনকে কিনে নেন, এটাকে বলে হচ্ছে, এটাকে কি বলে, মার্জার এন্ড অ্যাকুইজিশন। সো মার্জার এন্ড অ্যাকুইজিশন ইজ ভেরি রিলেভেন্ট টু এই চ্যাপ্টারে। সো দেখা যায় আমার টাকা আছে, আমি নিজে ছোটখাটো আস্তে আস্তে কোম্পানি করবো না, আমি এক্সিস্টিং কোম্পানি কিনে নেবো, এই কেনাকে বলে অ্যাকুইজিশন। আর অ্যাকুইজিশনের পরে যদি সেপারেট লেভেলে বিজনেসকে কন্টিনিউ করেন তাহলে এটাকে আলাদাভাবে প্রতি বছর কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা হয়। আর যদি না করে আপনি বললেন যে আমি কিনে ফেলছি, আমার কোম্পানির সাথে মার্জ করা ফেলবো, একবারই আমি সব ঝামেলা করে কোর্টের পারমিশন নিয়ে আমি মার্জার শেষ করে একসাথে এরপর একটা অ্যাকাউন্টস হবে। লাইক হোলসিম এবং লাফার্স দুইটা কোম্পানি না কন্টিনিউ করে একটা করে ফেলছি, রবি এবং হচ্ছে এয়ারটেল একটা কোম্পানি করে ফেলছি, এরকম ব্র্যান্ড দুইটা কিন্তু কোম্পানি একটা। Another example is where a business purchase an investment in one or more suppliers to key goods and services in order to integrate the secure in supply chain. এটা কি বলেন তো, এই কথাটা অর্থ কি দাঁড়ালো, কি বলতে পারেন কিনা দেখি, এটা মানে কি বলেন তো? ব্যাখ্যা করে দেন আমাকে একটু। এটা হচ্ছে হারমোনি করার চেষ্টা করছে তার লাইনের ওই যে মানে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন টাইপের কিছু স্যার। একদম পারফেক্ট আপনার টার্মটা বলছেন। আপনাদের জন্য থিওরির জন্য মাস্ট, আমি থিওরি আলাদা, এটা আমার একদম পিপিটি করা আছে, আমি দিয়ে দিব, খুবই ভালো ওয়ার্ল্ড ক্লাস পিপিটি আমার কাছে তৈরি করা আছে। এবং ওই রিলেটেড আমার বেশ কিছু, যেহেতু আপনাদের ক্লাস লিমিটেড, ওই রিলেটেড ক্লাস আমি নিয়েছি অন্য জায়গায়, তার ভিডিও আছে, আজকে দিয়ে দিব। আপনাদের উপর রিকোয়েস্ট যে মার্জারের ক্লাসটা 2 বার করে শুনবেন, বিকজ এখান থেকে 5 থেকে 10 মার্কসের থিওরি আপনার পাওয়ার সম্ভাবনা থাকে, কারণ মার্জার মানে ইনভেস্টমেন্ট। তো ওখানে আমি কি বলছি, উনি যে কথাটা একটুকে বললো, মার্জার বা অ্যাকুইজিশন কত রকম হয়, একটা হরাইজন্টাল অ্যাকুইজিশন বা হরাইজন্টাল মার্জার, আর একটা ভার্টিক্যাল। হরাইজন্টাল মানে কি বলেন তো, আমাকে কেউ একটা এক্সাম্পল। হরাইজন্টাল একই ধরনের ব্যবসা যদি টেক ওভার করে, এটা হলো হরাইজন্টাল। এক্স্যাক্টলি। ভার্টিক্যাল হলো আনরিলেটেড ডাইভার্সিফিকেশন। না, আনরিলেটেড কথাটা একটু ভিন্ন, একটু তার র ম্যাটেরিয়াল বা তার, আমি খুব মানে ইজিলি বুঝাই দিই। ভার্টিক্যাল মানে হচ্ছে, হরাইজন্টাল মানে হচ্ছে, উনি যেটা বললো রাইটলি বলছে একদম। ধরেন আমি লেটস সে সুপারস্টার ইলেকট্রনিক্স, সুপারস্টার ইলেকট্রনিক্স বাল্ব তৈরি করে। এখন দেখা গেল যে এনার্জি প্যাক মনে করলো যে তাদেরও বাল্ব আছে, কিন্তু তারা এত বড় বড় গভর্নমেন্ট প্রজেক্ট করে, তাদের এই কোম্পানিটা, লাইটিং কোম্পানিটা বিক্রি করবে এনার্জি প্যাক, অথবা ট্রান্সকমার এটা বিক্রি করবে। এখন কি করলো, সুপারস্টার মনে করলো আমার 20%-25% মার্কেট শেয়ার আছে, ট্রান্সকমার হয়তো 15% আছে, তা আমি ওই কোম্পানি কিনলে, ওই ফ্যাক্টরি কিনলে তো আমার অটোমেটিকলি মার্কেটে 40% হয়ে গেল। সো একই লাইটিং কোম্পানি আর একটা লাইটিং কোম্পানি যখন কিনছে বা মার্জ করতেছে, তখন বলা হচ্ছে হরিজন্টাল। ভার্টিক্যাল মানে হচ্ছে 2 রকম হয়, একটা রিলেটেড ভার্টিক্যাল আর আনরিলেটেড ভার্টিক্যাল। রিলেটেড ভার্টিক্যাল মানে হচ্ছে, ধরেন আমি এই যে সুপারস্টার গ্রুপের লাইটের যে গ্লাস সেল মানে বুঝছেন, ওই যে গ্লাসের বাইরে, লাইটের বাইরে যে গ্লাস থাকে, এইটা আবার বেঙ্গল আছে না, বেঙ্গলের নাম শুনছেন, বেঙ্গল গ্লাস? হ্যাঁ স্যার। ওই বেঙ্গল গ্লাসের থেকে কিনে নেয় বা ইম্পোর্ট করে। এখন সুপারস্টার কোম্পানি মনে করলো তর্কের খাতিরে যে আমি বেঙ্গল গ্লাসটাকে কিনে নিলাম, তাহলে এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। মানে তার সাপ্লায়ারকে কিনে ফেললো, তার হচ্ছে মানে দুইটা হয় সাপ্লাই চেইনে, দুইটা টার্ম খুব পরিচিত, একটাকে বলা হয় ফরওয়ার্ড লিঙ্কেজ আর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। হ্যাঁ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ মানে আপনার সাপ্লায়ার কোম্পানি কিনে নিয়ে মার্জ করা হয়, আবার ফরওয়ার্ড হয়। কিরকম ফরওয়ার্ড আমি বলে দিই, এটা আরেকটা জিনিস বলি, সেটা আপনি বুঝতে পারবেন। ধরেন এক সময় ম্যারিকো বাংলাদেশে এসে প্রায় 15-16 বছর ম্যারিকোর কোনো নিজেদের ফ্যাক্টরি ছিল না, ম্যারিকোর বাংলাদেশে ডিস্ট্রিবিউটর করে দিয়েছিল কল্লোল গ্রুপ অফ কোম্পানিজ, তারা এই প্যারাসুট তেলটাকে বিক্রি করতো। এখন তাহলে কল্লোল লিমিটেড নামে একটা কোম্পানি ছিল, তাদের কাজই ছিল প্যারাসুট কোম্পানিটা সেল করে। এখন ম্যারিকো এসে দেখলো যে কল্লোল অলরেডি তার ডিস্ট্রিবিউশন সেন্টার আছে, তার লোকজন আছে, সো কল্লোলকে প্রপোজাল করলো যে আমি বাংলাদেশে ফ্যাক্টরি করছি,
তুমি আমাকে তোমার এই কোম্পানিটা বিক্রি করবা কিনা, করলো, রাজি হয়ে গেল, ঠিক আছে, কোম্পানি সেল করে দিল, বেশি কিছু না। তাহলে তার এই যে ফরওয়ার্ড লিঙ্কেজের, তার মানে ডিস্ট্রিবিউটর কোম্পানি কিনে ফেললো। তো এই বোথ ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড, এটাকে বলে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। আর একটা টার্ম একজন বলছিলেন, টার্মটা বলছিলেন হচ্ছে আনরিলেটেড ইন্টিগ্রেশন। আনরিলেটেড মানে ধরেন কিরকম, আনরিলেটেড জিনিসটা কিরকম, ধরেন আমি ব্যবসা করি লাইটের, আমি কিনে নিলাম মনে করেন একটা কলম কোম্পানিকে, আনরিলেটেড ডাইভার্সিফিকেশন, এটাও সম্ভব, ঠিক আছে। সো মোটামুটি ভাবে আমি মার্জার বা ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারিজ এর কয়েকটা থিওরিটিক্যাল পার্টে বললাম। ইন এডিশন আমি একটা 1 ঘন্টার ভিডিও এবং পিপিটিতে দিয়ে দিব, সো দ্যাট আমাদের যে আপনাদের ডিমান্ড ছিল যে স্যার আমাকে কয়েকটা ক্লাস বাড়ায় দেন, সো ক্লাস বাড়াইতে ওইভাবে হয়তো মানে আমরা চেষ্টা করবো যে না আমাদের যে 30টা না কত 24টা ক্লাস আছে এর বাইরে লাগলে করব, কিন্তু আমি আপনাদেরকে সহজ করার জন্য ওই ক্লাসটা এরকম ডিটেইল ডিসকাশন করা আছে এবং পিপিটিও পাবেন, ক্লাসও পাবেন, একটু বাসায় কষ্ট করে দেখে নিন, তাহলে ওই ক্লাসে আমাদের টাইমটা কম দিতে হবে, কারণ ওইটা হয়তো থিওরির জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, গেল। এবার আসেন, ইন অর্ডার টু ফুলফিল দ্য নিডস অফ দ্য ইনভেস্টর এন্ড আদার ইউজার, এডিশনাল ইনফরমেশন ইজ লাইকলি টু বি রিকোয়ার্ড। দেয়ারফর আইএসবি, মানে এই আইএসবি কথাটা আমি প্রথম দিন বলছিলাম, মনে আছে? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড has issued several accounting standards setting out the principle, সেটা আমরা জানি যে এই যে বললাম একটু আগেই বলছিলাম যে IS 27 ইজ ইম্পর্টেন্ট, আমাদের আগের দিন আমরা পড়িয়েছি। সো এইগুলো নিয়ে আমি আর ডিটেইল পড়বো না, একটা ছোট্ট বোধহয় এক্সাম্পল এখানে আছে, তো এক্সাম্পলটা দিয়ে আমরা আমার মনে হয় যে শেষ করতে পারি। এই এক্সাম্পলটা পড়ে আমরা আজকের মতো শেষ করি, তাহলে কন্ট্রোল কথাটা বোঝা যাবে, কন্ট্রোল কথাটা বোঝা যাবে। সেখানে বলা হচ্ছে there is a presumption that a control exists where the investor entity owns over half of the voting power, over half of the voting power of the entity. If an investor entity ABC owns 55% of the voting share of an entity DEF, DEF এর 55% কিনছে, আমি যেমন ABC এর একটা উদাহরণ দিলাম 30%, সেরকম একটা উদাহরণ এখানে দেওয়া আছে যে ABC 55% কিনে নিছে, কার কিনে নিছে হচ্ছে DEF। In absence of the special circumstances, ABC is presumed to be the control of DEF। আচ্ছা, এখানে এই কথাটার মানে কি কেউ বলতে পারবে? ইন অ্যাবসেন্স অফ স্পেশাল সার্কামস্টেন্স, এই কথাটা কি বোঝা যায় দেখি, কেউ বলতে পারেন কিনা বলেন তো, এটা মানে কি, এই কথাটার মানে কি? একটু আগে বললেন যে স্যার এক্সেপশন, এক্সেপশন গুলো সরকারি, হ্যাঁ এইখানে একটা দিছিলাম যে আপনার 20% থাকার পরেও আপনি না হইতে পারে, আবার হচ্ছে সরি এটা না, এই লাইনটা না, উপরে ছিল, এই যে এখানে ছিল, এই যে আনলেস, এই যে লাইনটা আমি আলাদা করে রাখছিলাম, সেটা হচ্ছে কি ছিল যে এমন হইতে পারে 20% থাকার 20% নাই, তাও আপনি হচ্ছে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে, হতে পারে 15% থেকে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে, আবার 22%, 23%, 25% থাকার পরেও সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স নাই, এরকম এক্সেপশন হইতে পারে। সিমিলার এখানে প্রযোজ্য এই কথাটা বলছে, ইন অ্যাবসেন্স অফ স্পেশাল সার্কামস্টেন্স। এমন হইতে পারে যে গভর্নমেন্টের সাথে জয়েন্ট ভেঞ্চার আপনি 55% আছে, তারপরেও আপনি কন্ট্রোলটা নাই, গভর্নমেন্ট থেকেই অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে কোম্পানি চালায়। কারণ কিছু কিছু সেক্টর আছে, আপনারা নিশ্চয়ই জানেন, যে কোনো দেশের কিছু সেক্টরের বিজনেসে কিন্তু গভর্নমেন্ট কন্ট্রোল থাকে। সারা পৃথিবীর অনেকগুলো দেশ আছে যেখানে পাওয়ার জেনারেশন, ট্রান্সপোর্টেশন, বিমান ব্যবস্থা, এগুলো গভর্নমেন্ট কোম্পানি করে, এখানে কোনো প্রাইভেট সেক্টর অ্যালাউড না। বাংলাদেশের ক্ষেত্রে প্রাইভেটাইজেশন হয়ে গেছে, পিপিপি মানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ হয়, কিন্তু পৃথিবীর অনেক দেশ এখনো আছে যে কিছু কিছু সেক্টরের বিজনেস কোনোভাবেই কোনো, যেমন উইপেন বিজনেস, যারা যেসব দেশের আপনার ইয়ে করে, আপনার ওই যে অস্ত্র, সেইসব কিন্তু প্রাইভেট কোম্পানিকে অনেকে পারমিশন দেয় না। তো সেই সব জায়গায় যদি কোনো কারণে গভর্নমেন্ট বলে যে ঠিক আছে পারমিশন দিব, কিন্তু গভর্নমেন্টই এখানে কন্ট্রোল থাকবে, তাহলে আপনি 55%, 60% থাকার পরেও এমন হইতে পারে যে আপনার কন্ট্রোল নাই, সেইটাই হচ্ছে এক্সেপশন। সো এক্সেপশন গুলো কেন বলে রাখলাম, যে যেহেতু অ্যাডভান্স লেভেল, এটা একদম চরম অ্যাডভান্স লেভেলের থিওরি, বাট আমি তো জানি না যে আপনার কোশ্চেনটা কে করবে, আমি তো নিজে বলতে পারছি না যে এই সিএস এর কোশ্চেনে কে এই কোশ্চেনটা করবে। যদি কোনো কারণে কোনো চার্টার অ্যাকাউন্টেন্ট বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট করে বসে, কিন্তু আমি এই জন্য আপনাদেরকে এই জিনিসগুলো বলে রাখতেছি। আমার এটুকু বিশ্বাস যদি পরীক্ষার আগে আপনি রিভিউ নাও করতে পারেন, কিন্তু আমার এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করে থাকেন, তাহলে এই এক্সেপশন গুলো থাকলে 2 কলম লিখে আসতে পারবেন।
সো আমার ক্লাসের একটা অনেক খেটে আমি অনেক ডিসকাশন করি, অনেক এক্সাম্পল দিই। এটা একটা বিউটি হচ্ছে পরীক্ষায় আপনাকে অনেক হেল্প করবে। ধরেন এই মনোযোগ দিয়ে শুনলেন, ধরেন পরীক্ষার আগে আমি আর কোনো কারণে এই সাবজেক্টটা আমার সামনে পড়ে নাই, যে স্যার বলছিল যে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্সেরও এক্সেপশন আছে, বেশি হইলেও নাও হইতে পারে, কম হইলেও হইতে পারে, আবার এটা হইতে পারে। তখন কিন্তু আপনি এই আবার সিমিলারলি এখানেও থাকলো, তো একটা লাইনের ব্যাখ্যা করতে যে 5 মিনিট সময় লেগে যায়, কারণ এটা তো স্ট্রেট ফরওয়ার্ড বললে আপনারা বুঝতেন না। যে হোক, এবিসি ইজ প্রিজিউম টু বি কন্ট্রোল ডিএএফ, দ্য maximum investment that could be held by another investor, that is তাহলে আরেকজন ইনভেস্টর কি করে। এখন বলেন তো এই 45% হোল্ডিং কে আগের দিনের নাম বলছিলাম, এটা কেউ বলতে পারবেন? এই কথাটা একটা লাইন আছে, আর একটা লাইন বলেন তো, কেউ বলতে পারে কিনা? আগের দিন বলছিলাম, কি বলছিলাম বলেন তো? মাইনরিটি ইন্টারেস্ট। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। আই এম রিয়েলি হ্যাপি টু যে আপনারা এটা মাথায় রাখছেন, কারণ এটা মাথায় না রাখলে আমার কিছু করার ছিল না। বিকজ এত মানে ইউ আর নট পিওর অ্যাকাউন্টেন্ট, বাট আমি পড়াচ্ছি একদম পিওর অ্যাকাউন্টিং এর কোর্স। সো আপনারা যে মাথায় রাখছেন, থ্যাংক ইউ। এটাকে বলে মাইনরিটি ইন্টারেস্ট, মানে ইফ ইউ হ্যাভ নো কন্ট্রোল। এখন কোশ্চেন হচ্ছে, এখানে একটা কথাও বলে দিচ্ছে যে দ্য ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট দ্যাট কুড বি হেল্ড বাই অ্যানাদার ইনভেস্টর, মানে বোঝা যাচ্ছে যে আর যে রেস্ট অফ 45% আছে এটা আর একটা কোম্পানি বা বড় যে 2টা কোম্পানি। আচ্ছা গেল, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এন্ড so ABC will always have the capacity to win the vote over the investor, তার মানে ABC এর কন্ট্রোল আছে, এই কথাটি আবার বুঝাইলো। The nature of the relationship between ABC and DEF is that of parent and subsidiary। তাহলে এখানে আমি কি বুঝলাম ফাইনালি, যে কথাটা দাঁড়ালো, এই এত কিছু পড়লাম, তার কথার মধ্যে কথা দাঁড়ালো যে এখানে আমরা বলতে পারি যে DEF is a 50% owned subsidiary of হচ্ছে কি এবিসি। এই কথাটা বললো ফাইনালি এসে এই ডিসকাশন করে তারা বললো যা নেচার অফ দ্য রিলেশনশিপ বিটুইন এবিসি এন্ড ডিএফ is that of the parent and subsidiary. In most cases, control can be easily determined by looking at the percentage of ownership, ওই যে ownership of ordinary share capital of the investor, provided লাস্ট কয়েক মিনিট, তো লাস্ট 5 মিনিট মিউট করে রাখে আপনাদেরকে, 1 সেকেন্ড, লাস্ট 5 মিনিট একটু সময় বেশি নিচ্ছি, সরি, অর্ধেক বলে শেষ করা যাবে না। In most cases, control can be easily determined by looking the percentage of the ordinary share capital in the investing entity. Provided ownership is greater than 50%, a parent-subsidiary relation can be assumed. However, there is an exception. A parent-subsidiary relation can be existed when there is a parent less than 50%. ওই যে আমি exception বলে দিছি already. Power of the subsidiary since the key of the relationship control. IS 24/27 supplies the following instance. এখানে বসে মানে এই পাওয়ারের কি দিয়ে বুঝবেন, আমি যে একটু বলছিলাম যে আপনার 50% থাকা না থাকার পরেও কতগুলো কাহিনী ঘটতে পারে। পাওয়ার ওভার মোর দ্যান হাফ অফ দ্য ভোটিং রাইট, এটা একটা অপশন বলছি। পাওয়ার টু গভর্ন দ্য ফাইন্যান্সিয়াল এন্ড অপারেটিং পলিসি অফ দ্য এন্টিটি আন্ডার এ statute of agreement. Power to appointment or remove the majority of the members of the board of directors or equivalent governing body, and control of the entity is by the board or body. Power to cast the majority vote at meetings of the board of directors or equivalent governing body, and control of the entity is by the board or body. মানে এই কথাটার অর্থ একদম সিম্পল, এক লাইনে কথা, যে আমরা 50% শেয়ার দেখলেই যেটা বুঝি সেটার অল্টারনেটিভ কয়েকটা কথা বলা আছে, শুধু শেয়ার না, এটা হচ্ছে নিউমেরিক্যাল ফিগার অনুযায়ী 50% এর মোর দেন, বাট এখানে বলতে হবে যে আপনার পাওয়ার আছে, ভোটিং রাইট আছে, এক সেকেন্ড হচ্ছে অপারেটিং পলিসি তৈরি করার ক্ষমতা আছে, পাওয়ার অফ বোর্ড অফ ডিরেক্টর নিয়োগ এবং তাদেরকে বাদ দেওয়ার পাওয়ার আছে, এবং আপনি হচ্ছে যে পাওয়ার আছে মানে মিটিং ডাকা, মিটিং এর কন্ট্রোল, এজিএম ডাকা। সো দিস ইজ কল্ড কন্ট্রোল। তাহলে এবার মোটামুটি ভাবে অঙ্ক করার আগে আপনার যে কন্ট্রোলের যে ইস্যুটা, মানে আমরা প্যারেন্ট সাবসিডিয়ারির যে অঙ্ক আমরা করব তার থিওরি পার্টটা মোটামুটি আজকে শেষ করলাম। নেক্সট দিনে আমরা সরাসরি অঙ্কে যাব। এখন আমি একটা কোশ্চেন নিতে পারি, টাইম বেশি হয়ে গেছে, তারপর একটা কোশ্চেন নেই, কেউ বলবেন কিছু? সোফার আজকে ক্লাস যেটা বললাম বোঝা গেল মোটামুটি? জি স্যার। স্যার আমাদের রেকমেন্ডেড কোনো বইয়ের কথা বলেছেন স্যার? হ্যাঁ, আমি বই বলেছি যে
সিমার F2, এটা আমি বইটা শুধু আপনাদের দিয়েই দিব, আমি এই বইটা আপনাদেরকে সফট কপি এখন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওই যে গ্রুপটাতে আমি ক্লাসের ভিডিওগুলো দেই, পিপিটি দেই, আজকের ক্লাসে আমি এই বইটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? শুধু ওই বইটা পড়লে হবে স্যার? মানে আপাতত যেটা করতেছি, মানে সিলেবাসটা নতুন তো আমি গবেষণা করতেছি আপনার চ্যাপ্টার ওয়াইজ। সোফার এই বইতে আপনার চ্যাপ্টারের অনেকগুলো কভার করে, এই জন্য এই বইটা আপাতত দেখেন। শুধুমাত্র ভ্যালুয়েশনের জন্য আরেকটা বই লাগতে পারে, সেটাও আমার কাছে আছে সফট কপি, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? সংক্ষেপিত করে দেবেন স্যার? জি জি ভাই, একটু সংক্ষেপ করে দেবেন না? ওই জন্যই বলছি এই বইয়ের কিন্তু সব লাগবে না, একদম চ্যাপ্টার ধরে, এই চ্যাপ্টার পড়লে হবে, আমি চ্যাপ্টার ধরে সংক্ষেপ করে দেবো। তাহলে আপনার দেখা যাবে যখন এই বইটা আপনি প্রিন্ট করবেন, চ্যাপ্টার ধরে প্রিন্ট করবেন। আমি তো এটা এই দেখেন, এটা কি আমি কিন্তু ওয়ার্ড বানায় ফেলছি। ওয়ার্ড বানানোর সুবিধা হয়েছে কি, আপনি এই যে চ্যাপ্টার রিলেভেন্ট ওইটা বাদে অন্যগুলো প্রিন্টই করার দরকার নেই, আপনি আরো সহজ করে ফেললাম। হ্যাঁ, আর বই কিনলে F2 বই কিনতে পারেন, ইজ এ ভেরি গুড বুক। আপনার এই যে এটা নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, আর বইয়ের সাবজেক্টের নাম নীলক্ষেতে বললে হবে F2 মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অফ সিমার বই, ঠিক আছে? বানানোর সুবিধা স্যার সীমাহীন। জি, ওয়ার্ড যে বানিয়ে দিয়েছেন, ওয়ার্ডের সুবিধাটা সীমাহীন। রাইট, এটা বেনিফিট পাবো আমরা, নোট বানানো, বইয়ের কম্পাইল করে, যারা একটু সিরিয়াসলি খাটবেন একটু নোটের মতো বানায় ফেলতে পারবেন থিওরি নোটটা পরীক্ষার জন্য, ঠিক আছে? ওকে ভাই, তাহলে আমি শেষ করি আজকের মতো। স্যার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের পিপিটিটা একটু গ্রুপে দিয়ে দিন স্যার। আচ্ছা, আমি দিচ্ছি ভাই, দিয়ে দিচ্ছি এখন। আর একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার। দেখতে পাচ্ছি যে ইকুইটি মেথডে কিন্তু ট্রু রিফ্লেকশন অফ অ্যাকাউন্টিং সিস্টেম, ফেয়ার মার্কেট ভ্যালু বা একটা কোম্পানির যে আসল অবস্থা সেটা কিন্তু চিত্রায়িত হচ্ছে, বাট কস্ট মেথডে তো সেটা আমার মনে হয় ট্রু রিফ্লেকশন হচ্ছে না। কারণ কস্ট মেথড হচ্ছে না, এটা লজিক কস্ট মেথডের নিয়মের ভিতরে আছে। আপনি কোম্পানির শর্ট ইনভেস্টর, আপনি এটা লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন না, এই নিয়তেই হয়। এখন ধরেন আপনার কথা অনুযায়ী অ্যান্সার দিই, ধরেন আপনি নিয়ত করলেন যে আমি আপাতত মাত্র 10% কিনছি, কিন্তু আমি লং টার্ম আস্তে আস্তে করে রেগুলার কিনতেছি। এইটা যদি হয়, আর আপনি যদি বলেন যে আমি কস্ট মেথড আপাতত আসি, কিন্তু আমি অডিটরকে রাজি করলাম যে আমার নিয়ত আমি এটা 10% রাখবো না, আমি এটা কিনে 30% যাবো, 20% যাবো, তাহলে আপনি এটা যদি লজিক হয়, আর আপনি যদি এটা বোর্ডে অ্যাপ্রুভাল নিয়ে যদি কস্ট মেথডের বদলে ইকুইটি মেথড করেন এবং সেটা যদি অডিটর মেনে নেয়, তাহলে কোনো আপত্তি নেই। এই জন্যই বলছি এক্সেপশন ইজ দেয়ার। হ্যাঁ, আমার কথা পুরো, আপনি যে কোশ্চেনটা করছেন আমার অ্যান্সারের ভিতরে আমি কিন্তু বলে দিচ্ছি যে লেস দেন 20%ও কিন্তু হতে পারে ইকুইটি মেথড, যদি আপনি মনে করেন যে না আমি এটা আজকে কিনে কালকে বিক্রি করবো না, লম্বা সময় আমার একটা হোল্ডিং কন্ট্রোল নিব, ঠিক আছে? আমি আর একটা রিয়েল এক্সাম্পল দিয়ে দিই, আপনাদের খুবই ভালো লাগতে পারে। আমার কোম্পানি, আমি নিজে চাকরি করেছি, সেটা হচ্ছে শান্তার আমি হেড অফ ফাইন্যান্স ছিলাম, GM ফাইন্যান্স এবং হেড অফ ফাইন্যান্স ছিলাম। শান্তা 2007 সাল থেকে ডেল্টা লাইফ নামে একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, আপনারা জানেন ডেল্টা লাইফ কোম্পানি। সেই ডেল্টা লাইফের শেয়ার মার্কেটে যা সেল হতো আমরা কিনতাম, কিনতে এক সময় ওদের শেয়ার হোল্ডারদের কারোরই ইন্ডিভিজুয়াল, ওই যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা রুল দিল যে বোর্ডের সবার অ্যাকুমুলেটেড 30% থাকতে হবে, ইন্ডিভিজুয়ালি 3% থাকতে হবে না, এরকম একটা বিষয় ছিল। তো পরবর্তীকালে তাদের অনেক বোর্ডের ডিরেক্টরদের হোল্ডিংটা 1%, 1.5% আসছিল, আর বোর্ডের টোটালের শেয়ার হোল্ডিং 30% ছিল না। তো আমরা যখন শান্তা কেনা শুরু করলাম, কিনতে শান্তা প্রায়, আমি এক্স্যাক্টলি শিওরলি ফাইনালে জানতাম না, কারণ আমি শান্তা ছেড়ে পরে রহিমা প্রতি চলে গেছিলাম, কিন্তু শান্তা সম্ভবত 30-40% কিনে ফেলেছিল। ফলে শান্তার থেকে পরবর্তীকালে বোর্ডে 2জন ডাইরেক্টর ছিল এবং তারা কন্ট্রোল নিছে। তো এই বিষয়টাও কিন্তু আপনি, ওই যে আমি বললাম যে শান্তা যদি জানে যে আমি রেগুলার শেয়ার কিনতে থাকবো, আমার কন্ট্রোল নিব, সো দে ক্যান রিফ্লেক্ট দ্য অ্যাকাউন্টিং এন্ট্রি অ্যাজ এ ইনফ্লুয়েন্স ধরে নিয়ে আমি এটা করতে পারি IAS 28-এ।